নমস্কার। বেশ কিছুদিন বাদে, খুব বেশি দিন নয়, 3-4 দিন বাদে আবার লাইভে এলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় নিয়ে, যে বিষয়ে আমরা 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 এবং আমাদের মধ্যে আজ একসাথে কাজ করছি, আমরা সহযোদ্ধা। লকডাউন, প্যান্ডেমিক থেকে শুরু করে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, মানুষকে সচেতন করা, এক কথায় নিউ ওয়ার্ল্ড অর্ডার বিষয়ে মানুষকে সচেতন করার যে কর্মসূচি আমরা যারা একত্রে করে চলেছে, একসাথে করে চলেছে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর বা ডেভেলপমেন্ট, সে বিষয়ে আজকের লাইভ, আজকের আলোচনা। আলোচ্য বিষয় শিরোনামে দেওয়া হয়েছে, দেখে নেন, চূড়ান্ত পর্যায়ে প্যান্ডেমিক ট্রিটি। আমাদের মধ্যে অনেকেই ভাবছিলেন যে না, প্যান্ডেমিক ট্রিটি হবে না। আমি বলেছিলাম ব্যাপারটা কিন্তু তেমন নয়। যখন প্যান্ডেমিক ট্রিটি 3.5 বছর আগে যখন প্যান্ডেমিক ট্রিটির প্রস্তাব গৃহীত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, তখন থেকেই বেশ কিছু সহযোদ্ধা ভেবেছিলেন যে না, এটা অসম্ভব, এটা হবে না। কি করে সম্ভব? তো সেই অসম্ভব সম্ভব হয়ে গেল। এখন শুধু সইয়ের অপেক্ষা, অর্থাৎ আগামী মাসে, মে মাসে সইয়ের অপেক্ষা, সিগনেচারের অপেক্ষা। প্যান্ডেমিক ট্রিটির ওপর রাষ্ট্রগুলোর সিগনেচার, 194টি রাষ্ট্রের স্বাক্ষর। কারণ তারা ইতিমধ্যেই একমত হয়েছেন। ভাবতে পারেন, লিগালি বাইন্ডিং প্যান্ডেমিক ট্রিটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, যা একান্তই আশঙ্কার কথা, উদ্বেগের কথা, চিন্তার কথা। কতটা আশঙ্কা, কতটা উদ্বেগ, এবং এ বিষয়ে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, সে বিষয়ে আজকের লাইভে আলোচনা রাখব। আমি জানি না এই মুহূর্তে কেউ অনলাইনে আছেন কিনা, আচমকাই লাইভে এসেছি। যদি কেউ থাকেন, জানাবেন যে আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখনো পর্যন্ত আমি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। সেটা অস্বাভাবিক ব্যাপার, কারণ কেউ না কেউ অনলাইনে থাকেনি, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। এই কারণেই জানতে চাইছি, যদি কেউ এই লাইভটিতে থাকেন, এই মুহূর্তে থাকেন, মন্তব্য করে জানান যে আমার কণ্ঠস্বর আপনাদের কাছে যাচ্ছে কিনা। জয়দেব সাহু, আমাদের প্রিয় সহযোদ্ধা, জয়দেবের বাড়িতে যাওয়া এবং থাকার সৌভাগ্য আমার হয়েছিল। মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি, প্রকৃতির কাছাকাছি থাকা জয়দেব আমার অন্যতম প্রিয় এক সহযোদ্ধা। সে জানিয়েছে যে শোনা যাচ্ছে। তো তাহলে আমি এখন কন্টিনিউ করছি। এই প্যান্ডেমিক ট্রিটির 16 এপ্রিল লিগালি বাইন্ডিং হিসেবে ঐক্যমত্যে পৌঁছানো গেছে বলে হু জানিয়েছে। আগে আধানন টেড্রস আধানন ঘেব্রেসিয়াস সাহেব জানিয়েছেন, এবং এটা মে মাসে, আগামী মাসে সইয়ের পরে চূড়ান্তভাবে রূপায়িত করার ক্ষেত্র তৈরি হবে। ভাবতে পারেন, আমেরিকা বেরিয়ে গেল। অনেকেই ভেবেছিলেন
পরবর্তীকালে কিছুদিন আগেও অনেক আমার সহযোদ্ধা পাঠক বলেছিলেন এই যে ট্রাম্প এসে গেছে, ট্রাম্প তো এই বিরুদ্ধে রীতিমতো আমরা জানি ট্রাম্প বিরুদ্ধে, সত্যিই তাই। ট্রাম্প জিতে এলেন, সে বিষয়ে আমার বহু ভিডিও আলোচনা লেখালেখি আছে। তো তখন অনেক সহযোদ্ধা বলেছিলেন এই তো ট্রাম্প জিতে এলেন, ডোনাল্ড ট্রাম্প জিতে এলেন, হোয়াইট হাউসে এলেন, মানে আর প্যান্ডেমিক ট্রিটি হবে না, হু এর নোক দাঁত সব শেষ হয়ে যাবে। বাস্তবে কি তাই? তা তো হলো না। আমি তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমন শুধুমাত্র আমেরিকার মানুষের ইচ্ছা, লড়াই, লকডাউন বিরোধিতা, ভ্যাকসিন বিরোধিতা এমন নয়। সে তো হয়েছে, সে বিষয়ে আলোচনা করব আমি অবশ্যই, সে তো আগেও করেছি। আমেরিকার মানুষ, রিপাবলিকান পার্টির সমর্থক বিশেষ করে যারা, আমরা দেখেছি রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের পার্টি এবং ভ্যাকসিন বিরোধিতার ক্ষেত্রে, প্যান্ডেমিক বিরোধিতার ক্ষেত্রে এই পার্টির সদস্যদের এগিয়ে আসা এবং গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা অস্বীকার করতে পারি না। এটা প্রথম থেকেই আমি বলেছি, I told it from the very beginning। কিন্তু শুধু কি তাই? কোনো রক্তক্ষয় হলো না, কোনো রক্তগঙ্গা বইল না, জায়নিস্টরা মেনে নিল? ওদের ইচ্ছে ছাড়া ডোনাল্ড ট্রাম্প এসব কাজকর্ম করতে পারতেন? তিনি হোয়াইট হাউসে আসা মাত্র, প্রবেশ করা মাত্র যা যা করেছেন বা করছেন, যেটা আমাদের অত্যন্ত প্রিয় যে পদক্ষেপগুলো, সেগুলো করতে পারতেন। কারণ ডোনাল্ড ট্রাম্প তো ব্যাংকিং ব্যবস্থা বদলাননি, জায়নিস ব্যাংকিং ব্যবস্থাকে মেনেই তাকে কাজ করতে হচ্ছে। তিনি তো নতুন মুদ্রাও আনেননি, তবে কি করে পারছেন? অবশ্যই সম্মতি আছে। আর এখান থেকেই আমি একটা অশনি সংকেত আপনাদের সঙ্গে, আমার সহযোদ্ধাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। সেই অশনি সংকেত কি, সেটা এখানে এই লাইভে আবার আলোচনা করব, কারণ এই বিষয়গুলো বারবার আলোচনা করার যোগ্য বলে আমি মনে করি। তো এই প্যান্ডেমিক ট্রিটিতে আমি আসছি, তার আগে আসুন দেখে নিই আমেরিকার এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, নিন্দিত ব্যক্তিত্ব কে? অ্যান্থনি স্টিফেন ফাউচি। হ্যাঁ, সেই ফাউচি যিনি আমেরিকায় তার ক্ষমতা বলে অবৈজ্ঞানিক লকডাউন জারি করেছিলেন, তার ইশারায় সব চলেছে সেই সময়। শুধু তাই নয়, মাস্ক থেকে শুরু করে কঠোর বিধি, স্যানিটেশন বিধি, স্যানিটাইজার বিধি, আইসোলেশন বিধি, সোশ্যাল ডিস্টেন্সিং বিধি, বিজ্ঞানের নাম করে, এবং অবশ্যই ভ্যাকসিন গুঁজে দেওয়া, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। তো আমেরিকায় এখন 1 নম্বর ঘৃণিত ব্যক্তি হচ্ছে এই অ্যান্থনি স্টিফেন ফাউচি। পরে 2য় নম্বরে কে? অবশ্যই বিল গেটস। যদিও বিল গেটসের ভ্যাকসিন সেখানে দেওয়া হয়নি, সেটা আমাদের দেশে দেওয়া হয়েছে কোভিশিল্ড, আমেরিকায় দেওয়া হয়েছে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। তা সত্ত্বেও বিল গেটসের কার্যকলাপ থেকে শুরু করে, তিনি তো জানেন মার্কিন নাগরিক, সে কি আগে থেকেই বিল গেটসের প্রতি ঘৃণা এবং প্যান্ডেমিকে তার যে ভূমিকা, তাতে আরো বেশি ঘৃণা বেড়েছে। সেই বিল গেটস আবার আমাদের দেশের সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের সঙ্গে একাকার হয়ে মহান সমাজ সেবায় ব্রতী হয়েছেন। মার্জনা করবেন। আপনারা ইতিমধ্যেই জানেন এই সচিন তেন্ডুলকর মহাশয় ক্রিকেটের আইকন, আপনারা তো জানেন। আমি বারবার করে বলেছি সেলিব্রিটিদের কেন ওরা প্রমোট করে, কেন ওরা বানায়, ওদের প্রোডাক্টকে, ওদের চিন্তা ভাবনাকে, ওদের মুনাফাকে অ্যাক্সিলারেট করবার জন্য, কাজে লাগানোর জন্য সেলিব্রিটিদের পোষা হয়। একদম দে আর পেটস, বারবার করে বলেছি। আর আমরা অন্ধ যারা বুঝি না, তারা এদের পুজো করি, এদের ফ্যান হই, এদের ভক্ত হই, তারপর চোখ বন্ধ করে ওরা যে প্রোডাক্টকে বিজ্ঞাপন করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে নেই। বিগ বি মনে আছে তো?
সেই অ্যানাউন্স করার সময় দাওয়াই ভি কড়াই ভি এই বলে তিনি ভ্যাকসিনের প্রচার করেছেন, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সেই বিগ বি আমাদের সবচেয়ে বড় সেলিব্রিটি, কিন্তু আপনারা তো জানেন। তো সচিন তেন্ডুলকর কি অপরাধ করলো? তিনি বিল গেটসের সঙ্গে জোট বেঁধেছেন, তেন্ডুলকর ফাউন্ডেশন তার আগেই বানানো আছে, আপনারা জানেন। মহান সমাজসেবা, এবং এই যে প্যান্ডেমিক ট্রিটি সই হলো, এবং তার সঙ্গে এই যে বিল গেটসের সঙ্গে সচিন তেন্ডুলকরের প্যাক আপ করা, এগুলো কিন্তু কাকতালীয় ঘটনা নয়, এগুলো কিন্তু যোগাযোগ আছে, আসছে এক এক করে। না, আমি এখন এসএসসির বিষয়ে কিছু বলবো না, পরে লাইভ কালকে যদি করতে পারি। আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ইতিমধ্যেই, আমি সবে আগের লাইভে জানিয়েছি। আমাদের লড়াই, আমার সহযোদ্ধা যারা আমার পাশে আছে, মানুষের পাশে আছে, সচেতনতা বিস্তারের সঙ্গে আছে, যারা আমরা দিনরাত যারা লড়াই করে চলেছি, ওই দু এক হাজার, 12,000, 15,000, 20,000, 25,000-এর জন্য নয়, আরো লক্ষ কোটি কোটি মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য যারা আমরা লড়াই করে চলেছি, যারা আমার পাশে আছেন প্রথম থেকে। পরে বুঝতে পেরেছেন, অনেকে পরে আমাকে উপলব্ধি করেছেন, কারণ এই সময় খুব ভয়ানক সময়, প্যান্ডেমিক ট্রিটি। এটা আমাকে, এই লাইভটা আমার আগেই করা উচিত ছিল, 2-1 দিন আগেই করা উচিত ছিল, কিন্তু আজকে আমি করছি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ফাউচি, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ফাউচির নাম আমার সহযোদ্ধা পাঠকেরা শুনেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস, তার কর্ণধার ছিলেন আমেরিকার এই প্রতিষ্ঠান, ওই যে ইনফেকশাস, ছোঁয়াচে রোগ। তিনি নিজে একজন ভাইরোলজিস্ট, ইমিউনোলজিস্ট ফাউচি। তার এক সময় যথেষ্ট আমেরিকায় তাকে মানুষ শ্রদ্ধা ভক্তি করতো, জানেন তো, প্রথম দিকে। তো তখন তার এই কার্যকলাপ, এইসব করোনা আসেনি, মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। পরের দিকে ফার্মা কোম্পানির সঙ্গে মিলেমিশে গিয়ে নিজেকে ভিলেন বানিয়ে দিয়েছেন। তিনি এখন সবচেয়ে বড় খলনায়ক। সেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেসের কর্ণধার ছিলেন, এখন নেই, এখন তিনি খুব সংকটে আছেন ট্রাম্পের আমলে। তো তিনি প্রায় 4 দশক, প্রায় 40 বছর ধরে তিনি এই সংস্থার প্রধান ছিলেন। এছাড়াও আমেরিকার তাবর স্বাস্থ্য দপ্তরের মাথায় তিনি ছিলেন, যে বিভিন্ন উইংগুলো, এবং তার কথায় সমস্ত কিছু চলত আগে। হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত কিছু তার অঙ্গুলি হেলনেই চলত। সেই ফাউচি, তার বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমেরিকার 7টি স্টেট থেকে ক্রিমিনাল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লুইজিয়ানা, ওকলাহোমা, নিউ অরলিন্স, টেক্সাস থেকে শুরু করে এইরকম 7টি রাজ্য, ওরা স্টেট বলে, সেখান থেকে অ্যান্টনি ফাউচির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরদার দাবি এবং মামলা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে দিয়ে কাছে পৌঁছে গেছে এইসব বার্তা, এইসব মামলার কাগজপত্র। কিভাবে, কেন? ওই যে তিনি ভ্যাকসিনের মাধ্যমে তাকে বলা হচ্ছে ম্যান স্লটার, তিনি নরহত্যা করেছেন। হি ইজ অ্যাকিউজড অফ ম্যান স্লটার। তিনি এখন আমেরিকার একজন খুনি, অফিসিয়াল খুনি। বড় পদে ব্যবহার করে তিনি মানুষকে হত্যা করেছেন, ভ্যাকসিন গুঁজে দিয়েছেন, পরোয়া করেননি, মানুষের জীবনের পরোয়া করেননি। অবৈজ্ঞানিক লকডাউন করেছেন, যার কোনো দরকার ছিল না। সেই সময় আমেরিকার অনেক বিজ্ঞানী, আমরা জানি, তাদের কথা বলেছি। আমার 2য় খণ্ড, অমৃতস্বর প্রত্যয় 2য় খণ্ডে তাদের কথা বলেছি, আপনারা জানেন, বিভিন্ন লাইভে বলেছি। সেই সব ব্যক্তিরা বারণ করেছিলেন যে লকডাউনের দরকার নেই আমেরিকায়। আমেরিকা কেন, গোটা বিশ্বেই দরকার নেই। কিন্তু ফাউচি তখন শুধু আমেরিকাকে কন্ট্রোল করেননি, হুকেও কন্ট্রোল করেছেন। আর হু ওই যে আমেরিকা মানে বুঝতেই পারছেন, সেই সময় হু মানেই আমেরিকা, আমেরিকায় মানেই হু।
আর সেই সুবাদে এই ফাউচির রেকমেন্ডেশনগুলো আমাদেরকেও ভোগ করতে হয়েছে। একই রকমভাবে কঠোর লকডাউন বিধি, আইসোলেশন, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, লোকাল ট্রেন বন্ধ, বছর পর বছর স্কুল বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, শুধু মল খোলা আর অনলাইন খোলা। এই সমস্ত ফাউচির পলিসি। অ্যান্থনি ফাউচি মারাত্মক এক বিষাক্ত ব্যক্তি, যদিও মহাকালের লীলায় তিনিও, তারও তো প্রয়োজন ছিল। সেভাবে দেখতে গেলে প্রত্যেকেরই কোনো না কোনো একটা ভূমিকা আছে, আমি বারবার করে বলেছি। কিন্তু ওই যে যাদের সন্তান হারিয়ে চলে গেছে, পিতা মাতা চলে গেছে, এই সাইড এফেক্টে আমি বলি আসলে ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নয়, সেই করোনা ভ্যাকসিনের ভ্যাকসিন অমৃতের ফলে অন্তত 80টি পরিবার ডকুমেন্টেড, আরো অনেক মানুষ জমছে ডকুমেন্টেড, হাজার হাজার এরকম আছে, কিন্তু একদম প্রমাণ সহ পোস্টমর্টেম করে ভ্যাকসিনকে দায়ী করে এরকম ডকুমেন্টেড 80টি পরিবার মামলা দায়ের করেছেন এই অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে। 7টি রাষ্ট্র, আপাতত 7টি স্টেট, সংখ্যা বেড়ে চলেছে। সেই ফাউচি, যে ফাউচির এই কর্মকাণ্ডের ফলে আমেরিকায় এখনো মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশেও হাসতে হাসতে, নাচতে নাচতে, জিম করতে করতে, ঘুমিয়ে, হঠাৎ করে কোনো বয়স, হার্ট অ্যাটাকের এখন কোনো বয়স নেই, ব্রেন স্ট্রোকের এখন কোনো বয়স নেই। আমরা জানি সেটা অকাল মৃত্যু ঘটেই চলেছে। কিন্তু আমেরিকায় অন্তত তার একটা প্রতিবাদ হয়েছে এবং মানুষ সংঘবদ্ধ প্রতিবাদ করেছে, এবং সেখানে ফাউচির বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। এবং এখন ফাউচি কোণঠাসা রীতিমতো আসছে এক এক করে। এই খবরটা আপনাদের জানানো উচিত, যদিও আমার বহু সহযোদ্ধা ইতিমধ্যেই জেনে গেছেন। কিন্তু আমরা এখানে বিল গেটসকে কি করতে পেরেছি? সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন তার সঙ্গে আবার আঁতাত করেছে। আমি এটাকে এগ্রিমেন্ট বলি না, আমি এটাকে নেক্সাস বলি। নেক্সাস ঘৃণ্য আঁতাত, শয়তানি আঁতাত বলি আমি এসবকে। সমাজসেবার নামে মুনাফাবাজি। আমরা এখানে ওই যে সিরাম ইনস্টিটিউটের পুনাওয়ালা, আদার পুনাওয়ালার বিরুদ্ধে কি করতে পেরেছি? কিছু করতে পেরেছি? এত মানুষকে স্বাস্থ্য সংকটের মধ্যে ফেলে দেওয়া, পরিত্রাতার নাম করে বিষ গুঁজে দেওয়া শরীরে, ইনফর্ম কনসেন্টের কোনো পরোয়া নেই, মিথ্যে কথা বলে বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, এইসব মিথ্যে কথা বলে, যার কোনো ভিত্তি নেই। আমরা জানি, প্রথম থেকেই বলে এসেছি, কোনো ভ্যাকসিন ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও মানুষকে এইভাবে বাধ্য করা হয়েছে। কোথায় প্রতিবাদ? কোথায়? আমরা তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের পরিবার, হাউস বিল্ডিং লোন, খাবো কি, আরো চাই, স্ট্যাটাস মেনটেন করতে হবে। আমরা কবে সমাজের কথা ভাবলাম? কবে বৃহত্তর চিন্তা ভাবনায় গেলাম? আমরা তো যাই না, আর সেই সুযোগটা ওরা নিয়েছে। যাই হোক, এবার দেখুন ফাউচির ক্ষেত্রে কি হচ্ছে। ফাউচি যখন ক্ষমতায়, তখনও ফাউচি ক্ষমতায়, সেই সময় আমেরিকার বহু মানুষ তাকে ডেথ থ্রেট দিয়েছিল। ডেথ থ্রেট। উনি তো সবসময় নিরাপত্তার মধ্যে থাকেন, সামনে পেলে তো যা হবার হয়ে যেত। কিন্তু ইমেলের মাধ্যমে এবং উড়ো কলের মাধ্যমে অনেকেই তাকে ডেথ থ্রেট দিয়েছিল। মানুষের কি করবে? মানুষের, আমি জাস্টিফাই করছি না এইভাবে ইমেলে কাউকে ডেথ থ্রেট দেওয়া, কিন্তু যখন তার সামনে প্রয়োজনগুলো মারা যাচ্ছে, তখন মানুষের মাথা ঠিক থাকে? বলুন দেখি। Is it possible to keep your cool when your near and dear ones die a pathetic premature death in front of you? You are helpless, simply observing, watching, doing nothing. Is it possible to keep your calm? Is it possible to keep your cool? না। এই কারণেই ডেথ থ্রেট গুলো। তো সেই যে একজনের ঘটনা এখানে বলছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। টমাস প্যাট্রিক বলে একজন 57 বছরের ব্যক্তি, তিনি ফাউচিকে খুনি বলে, এবং এইসব কারণগুলো এতক্ষণে আমি বলে দিলাম আর কি, দায়ী করে, হত্যার জন্য দায়ী করে বেশ কিছু ইমেল পাঠান।
তিনি বলেন তার পরিবারকেও তিনি ছাড়বেন না, এসব বলেন আর কি, স্বাভাবিক। মানে আমি জাস্টিফাই করছি না, কিন্তু ফাউচি কি করেন, ইমেলগুলো দিয়ে তদন্ত করিয়ে সেই লোকটিকে ধরেন, টমাস প্যাট্রিক কনেলি, তাকে তার ক্ষমতা প্রয়োগ করে 3 বছরের বেশি তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন। ভাবতে পারেন, শুধু ওই ইমেলে ডেট থ্রেট দিয়েছে বলে, বাস্তবে তিনি কিছুই করেননি, কিন্তু একটা চুলও বাঁকা করেননি, সামনাসামনি থ্রেটও দেননি, শুধু ইমেলে থ্রেট দিয়েছেন। তাহলে দেখুন, এই হলো ফাউচি। তিনি আসলে নিজের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি জানতেন হোয়াট হি ইজ গোয়িং, হোয়াট হি ওয়াজ ডুইং ইন ফ্যাক্ট। শুধু তাই নয়, প্রথম দিকে মাস্ক সবার জন্য ছিল না, কিন্তু এসব তথ্য আছে। পরের দিকে দেখা গেল কিছুদিন বাদে সবাইকে এক নাগারে, মুড়ি মুরগি সবাইকে, সুস্থ অসুস্থ বৃদ্ধ বালক সবাইকে মাস্ক পরাটা ম্যান্ডেটরি করে দিলেন তিনি আমেরিকায়, এবং সেটা দেখে আমাদের দেশেও তাই হয়ে গেল। ওই যে হুকে তো তখন নিয়ন্ত্রণ করছে ফাউচি, আমেরিকা। এবার কারা করছে আসবো, এখন তো আমেরিকা নেই। প্রশ্ন জাগতেই পারে আপনার, তাহলে এবার কে করবে, কে ছড়ি ঘোরাবে, কিভাবে হবে প্যান্ডেমিক ট্রিটেড এক্সিকিউশন, হাউ ইজ ইট গোয়িং টু হ্যাপেন, সে আলোচনা আসবে। এবার কি হলো, এই ফাউচি 40 বছরে 40 বছর ধরে তিনি এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেসে ছিলেন। ভাবতে পারেন, 40 বছর, কতটা ক্ষমতা হতে পারে তার। একই পদে থেকেছিলেন তিনি 40 ইয়ার্স। এইবার ডোনাল্ড ট্রাম্পের মাঝে তো বাইডেন এলো, তার আগের বারে ডোনাল্ড ট্রাম্প ছিলেন। সেই সময় করোনা আসছে, মনে করুন সময়টা। সেই সময় তার সঙ্গে মতভেদ হয় ডোনাল্ড ট্রাম্পে, কারণ ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারটাকে মানতে চাননি। তিনি বারবার করোনাকে মিজলি ফ্লু বলেছেন। তিনি মাস্কও পরতেন না আগে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরতেন না, মাস্ক পরতে চাইতেন না, সে নিয়ে আমি ভিডিও সে সময় করেছি। তখন থেকেই বিবাদের সূত্রপাত। ফাউচির সঙ্গে তার কয়েকবার বেশ কনফ্রন্টেশন হয়, জানা যায়। তো যাই হোক, তারপরে যে ডোনাল্ড ট্রাম্পের এই সব কারণে ডোনাল্ড ট্রাম্পকে তাকে জার্নালিস্টরা পছন্দ করে না। পরের বারেও তিনি জিততেনই, কিন্তু জেতা ছিল তার কথা ছিল। শেষ মুহূর্তে ইলেকটোরাল বিভিন্ন রকম কায়দা টায়দা করে ইলেকটোরাল কলেজের এদিক ওদিক করে দিয়ে পোস্টাল ব্যালটগুলোকে বিভিন্ন জায়গাটা নিয়ে ভিন্ন আলোচনার পরিসর আছে, এখানে করছি না। তারপরে জানেন যে তাকে হারিয়ে দেওয়া হয়, এবং তারপরে ট্রাম্পের সমর্থকরা অনেক রকম কাণ্ডকীর্তি করে, ভাঙচুর টাংচুর করে, প্রতিবাদ করে, সেসব আমেরিকায় ঘটেছিল, আপনারা জানেন। তো যাই হোক, ট্রাম্প হেরে যান, বাইডেন ক্ষমতায় আসেন, এবং এই ফাউচি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক বাবা, ওই ব্যাটাটা গেছে, এবার আমার খুব প্রিয় মানুষ ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন একদম বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। সবসময় বাইডেনের মাস্ক ছাড়া কোনো বাইডেনের মুখ দেখবেন না ওই সময়টা। তো যাই হোক, সে এসে গেল, ব্যাস, ফাউচি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ইতিমধ্যে হাওয়া বদলে গেল। জায়নিস্টরাও তাদের পলিসি দেখলো যে আমেরিকাকে তো বাগে আনা যাচ্ছে না, তাহলে তো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। কারণ মানুষ এই প্ল্যান্ডেমিক বলি, প্ল্যান করে যেটা আনা হয়েছে, সেটা আমার সহযোদ্ধারা জানেন, যেভাবে খেপে যাচ্ছে, ফুঁসে উঠছে, তখন তারা স্ট্র্যাটেজি বদলাতে শুরু করলো। তখন থেকে আমার মনে হয়েছিল যে এবার ট্রাম্প ক্ষমতায় আসবেন, আগে আনা হবে। তবে হ্যাঁ, জনগণের বিরুদ্ধে তো মাস সাপোর্টটা তো ট্রাম্প পেয়েছেন, অস্বীকার করতে হবে না। আরও কারণ আছে, এলন মাস্ক। শুধু মাস সাপোর্ট দিয়ে হয় না, অর্থনীতিও চাই আগে। হ্যাঁ, এলন মাস্ক আছে তার সঙ্গে। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এইবার ট্রাম্প আবার ক্ষমতায় আসবে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এলে কি আমাদের দেশের ভাগ্যে কিছু শিখে ছিড়বে? আমরা কি প্যান্ডেমিক থেকে মুক্তি পাবো? বার্ড ফ্লুর যে প্রোপাগান্ডা মুক্তি পাবো? ডেঙ্গুর যে প্রোপাগান্ডা চলছে মুক্তি পাবো? না, পাবো না। এই বিষয়ে আমার ভিন্ন লাইভ আছে, ইউটিউবেই আছে, যারা সহযোদ্ধা তারা শুনেছেন। তাহলে এইবার কি হলো, যখন বাইডেন দেখতে পেলেন এবং ফাউচিও বুঝতে পারলেন এ তো মুশকিল, এবার তো ট্রাম্প আসছেনই হোয়াইট হাউসে, তাহলে কি করতে হবে?
এইবার ফাউচি আগাম বুদ্ধি করে, জানেন তো আমেরিকায় একটা নিয়ম আছে, আপনি আগাম কাউকে ক্ষমা করতে পারেন, প্রিএমটিভ পার্ডন, আবার বলছি প্রিএমটিভ পার্ডন, আপনি আগাম কাউকে ক্ষমা করতে পারেন। মানে যার উপরে বিপদ আসছে মনে করছেন, বা যিনি কোনো অপরাধ করেছেন এরকম মনে করছেন, যে অন্য কেউ ক্ষমতায় এলে, মানে জো বাইডেন তো আর থাকছেন না, উনি বুঝে গেছিলেন যে উনি হেরে যাবেন, ক্ষমতায় এলে তাহলে তার উপর যাতে করে কোনো মানে আঘাত না আসে তার জন্য আগাম ক্ষমা করে দেওয়া। যদিও জো বাইডেন বলেছিলেন না না, ফাউচি কোনো অন্যায় টন্যায় করেননি, কিন্তু রাজনৈতিক কারণে উনি পলিটিক্যাল ভেন্ডেটার শিকার হতে পারেন, প্রতিহিংসার শিকার হতে পারেন, কারণ রিপাবলিকরা তাকে সহ্য করতে পারে না, বিনা কারণে তার উপরে আইনি ঝামেলা হতে পারে। এইসব কারণে নাকি উনি কি করলেন, ক্ষমা করে গেলেন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। কি বুঝলেন আগে? হ্যাঁ, প্রিএমটিভ পার্ডন, শুধু ফাউচি নয়, আরো বেশ কয়েকজনকে তিনি ক্ষমা করে গেছেন, প্রিএমটিভ পার্ডন করে গেছেন। তাতেও কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না, সরি, ক্ষান্ত হচ্ছে না। ইতিমধ্যেই ফাউচি সহ 13 জনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে, ম্যানস্লটার আনা হয়েছে। অবশ্যই ওই একটা ব্যাপার আছে, প্ল্যান্ড ম্যানস্লটার নয়, ইনঅ্যাডভার্টেন্ট ম্যানস্লটার, অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, এমনটাই একটা জায়গা রয়েছে। এবং এটা যদি এই প্রিএমটিভ পার্ডনটা না থাকতো, এতক্ষণে কিন্তু ফাউচি জেলে থাকতেন, অন্তত 5 বছর তার জেল হওয়ার কথা, কারাবাস হওয়ার কথা অন্তত 5 বছর। এই যে প্যাট্রিক তাকে সামান্য মেল করেছিল, সামান্য মেলে থ্রেট দিয়েছিল, তাতেই প্যাট্রিককে 3.5 বছরের বেশি তাকে জেলে কারাবাস হলো। আর এ তো ফাউচি তো আর কি বলবো, আপনারা জানেন। তো যাই হোক, এসব করে গেছে, তা সত্ত্বেও মানুষ কিন্তু এতটাই ক্ষিপ্ত যে এই প্রিএমটিভ পার্ডনের ধার তারা ধারছে না, তারা অশান্ত হয়ে উঠছে। ফাউচির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপরে, চাপ বাড়ছে, চাপ বেড়েই চলেছে। এবং আমার বিশ্বাস শেষ পর্যন্ত কোনো কিছু না হলে ওই যে প্রিএমটিভ পার্ডন করে গেছেন বাইডেন সাহেব, না হলে মব জাস্টিসের একটা সম্ভাবনা আছে আগামীতে। মব জাস্টিস মানে বোঝেন তো আগে? হ্যাঁ, আসুন এর মধ্যে আমরা দেখে নিই ট্রাম্প কি কি স্টেপ নিয়েছেন। ওই যে যেহেতু প্রিএমটিভ পার্ডন করে গেছেন, আগাম ক্ষমা করে গেছেন, তাই সরাসরি কিছু করা যাবে না আইনের মাধ্যমে, কিন্তু ট্রাম্প কিন্তু কিছু ছাড়ছেন না, যতটা করা যায় করে চলেছেন। কি করেছেন? কোভিড-19 একটা ওয়েবসাইট ছিল, ওই সময় করা হয়েছিল আমেরিকায়, জানেন নিশ্চয়ই, মানুষকে সচেতন করবার জন্য কোভিড-19 ওয়েবসাইট। সেইখানে যেখানে নতুন আপডেট থাকে, একটা পেজ থাকে, দেখবেন সেই পুরো পেজেই এই ফাউচির কার্যকলাপ, চীনের সঙ্গে তার যোগাযোগ, ল্যাব লিক নাকি হয়েছিল, এটা নিয়েও আমার 2য় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে। চীনে ফাউচির ঘন ঘন যাতায়াত, এই সমস্ত কিছু নিয়ে আলাদা একটা ডকুমেন্টেড প্যারাগ্রাফ, বড়সড় প্যারাগ্রাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তাকে ভ্যাকসিনের ফলে, তার এই যে রেকমেন্ডেশনের ফলে এত এত মানুষ মারা গেছে আমেরিকায়, অসুস্থ হচ্ছে, সেটাও বলা আছে। অর্থাৎ এখন ওয়েবসাইটে ফাউচির ব্যাপারটা, যেটা অভাবনীয় ছিল, যিনি আমেরিকার হর্তাকর্তা ছিলেন স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে, ইনফ্যাক্ট সেই সময় তিনি প্যান্ডেমিক পিরিয়ডে তিনিই ছিলেন আমেরিকার 1 নম্বর, নিমেরো উনো, তিনিই এখন খলনায়কের মুখ হয়ে কোভিড-19 ওয়েবসাইটে তাকে দেখা যাচ্ছে। এটা ট্রাম্প করে ফেলেছেন ইতিমধ্যে। জনসমর্থন ছাড়া তো সম্ভব নয়। মানুষের মানসিকতা, মানুষের প্রতিবাদ কোন পর্যায়ে গেলে এটা সম্ভব। ট্রায়ারও ইমেজিন। শুধু তাই নয়, আরো কি কি তিনি করেছেন, মানে হোমরা চোমরা ছিলেন ফাউচি বাইডেন আমলে, এখন তো আর নেই উনি, হোমরা চোমরা ছিলেন। তো সেই হোমরা চোমরা হওয়ার সুবাদে
তা 24 আওয়ার সিকিউরিটি সরকার বহন করতো, কমান্ডো দিয়ে একেবারে কি বলবো বলুন দেখি। হ্যাঁ, শুধু তার নয়, তার পরিবারের, তার 3 সন্তান, তার স্ত্রী, সবার সিকিউরিটি আমেরিকান প্রশাসন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন বহন করত, তার খরচা, দায়ভার, সমস্ত কিছু। ট্রাম্প ক্ষমতায় এসে ইতিমধ্যে ট্রাম্প কি করে ফেলেছেন, আর খরচা আর সিকিউরিটি আমরা দেখবো না। ইউ ম্যানেজ ইউর ওন সিকিউরিটি, ইউ কিপ প্রাইভেট সিকিউরিটি, ইউ হ্যাভ আর্ন এ লট অফ মানি ইন ইউর টেনিউর। আপনি তো প্রচুর কামিয়েছেন ফাউচি সাহেব, এবার আপনি আপনার নিরাপত্তা খরচ ব্যয় আপনি বহন করুন, আমেরিকা আপনাকে আর কোনো নিরাপত্তা দেবে না। হ্যাঁ, ফাউচি এখন প্রাইভেট গার্ড মানে প্রাইভেট সিকিউরিটি সংস্থার সঙ্গে চুক্তি করে তার এবং তার পরিবারের নিরাপত্তা রক্ষা করে চলেছেন। ট্রাম্প প্রশাসন নিরাপত্তার দায়িত্ব ফিরিয়ে নিয়েছে, উইথড্র করেছে। শুধু তাই নয়, ফাউচি ছাড়াও আরো কয়েকজন যারা এই সুবিধে ভোগ করছিলেন, ওই প্ল্যান্ডেমিকের সময় যাদের একটা বড় ভূমিকা ছিল, এইসব করেছেন আর কি, ভ্যাকসিন ট্যাক্সিন বুঝেছেন, এসব করেছেন, মানে হোমরা চমড়া হিসেবে তত্ত্বাবধান করেছেন, তো তাদেরকেও সিকিউরিটি ফিরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আগে। হ্যাঁ, এই কাজটা করেছেন, এই কাজগুলো উনি করতে পারছেন, ওই যে বাকি কাজ তো করতে পারছেন না। প্রিএমটিভ পার্ডনের ব্যবস্থা করে গেছেন জো বাইডেন, কিন্তু মানুষ ফুঁসছে ফাউচির বিরুদ্ধে। ফাউচির বিরুদ্ধে মানুষ ফুঁসছে, এবং তার যে বিভিন্ন রকমের আঁতাত এবং তার যে উপার্জন, তিনি প্রচুর উপার্জন করেছেন, সেটা ট্রাম্প নিজেই বলে দিয়েছেন। আপনি এত এত কামিয়েছেন, তো এবার আপনি নিজের নিরাপত্তাটা নিজে দেখুন, কতদিন আর জনগণের ট্যাক্সের টাকায় আপনার নিরাপত্তা হবে। যাই হোক, এই হলো লেটেস্ট ডেভেলপমেন্ট ফাউচিকে নিয়ে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো ফাউচি এপিসোড যে এখন সহজে শেষ হবে না সেটা বলাই বাহুল, চলতে থাকবে যতদিন তিনি বেঁচে থাকবেন, শান্তিতে থাকতে পারবেন না, কোথাও এখন বেরোতে পারেন না, বেরোলেও আগে থেকে খোঁজ খবর নিয়ে এই করে সেই করে, মানে তার জীবনযাত্রা একেবারে চরম সংকটময় অবস্থার মধ্যে দিয়ে চলেছে। অ্যান্থনি ফাউচি। এবারে আসছি প্ল্যান্ডেমিক ট্রিটিতে। আমরা বলি প্ল্যান্ডেমিক, ওরা বলে প্যান্ডেমিক। মানে যারা অবশ্যই এই ব্যাপারটাকে সমর্থন করেন, এখনো করোনাকে মারাত্মক ভয় পান এবং মনে করেন ভ্যাকসিন নিয়ে ঠিক করেছেন, দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, এবং আগামীতে যখন আবার মহামারী আসবে আবার তারা ভ্যাকসিন নেবেন, আবার স্টে হোম স্টে সেভ করবেন, তারা এটাকে প্যান্ডেমিক ভাবুন। আমরা ভাবি না, আমরা বলি প্ল্যান্ডেমিক। প্ল্যান করে করা হচ্ছে, আগামীতেও করা হবে বলে ওরা চুক্তিটা করে নিল। আসুন, প্ল্যান্ডেমিক ট্রিটি নিয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবে আছে, তবু এখানে আজকে সংক্ষেপে তো আলোচনা করতেই হবে। যারা নতুন এসেছেন আমার পেজে বা ইউটিউবে, তাদের ব্যাপারটা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ ওটাই আগামীতে আসল যে বিপদ, এগুলোই বিপদ। আগে শরীর বাঁচলে, বেঁচে থাকলে তবেই তো আপনি বাকি কাজকর্ম করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে এই প্যান্ডেমিক ট্রিটি, যেটা 3.5 বছর ধরে আটকে ছিল, কারণ বিভিন্ন কারণে পেটেন্ট ইস্যু, টেকনোলজি ট্রান্সফার ইস্যু, সভারেন্টি ইস্যু, রাষ্ট্রের সার্বভৌমত্ব কোথায় যাবে, হুয়ের কর্তৃত্ব মেনে নিলে কোথায় যাবে, এই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে একটা মতান্তর চলছিল, সেটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। প্রশ্ন যাচ্ছে না? আমার তো প্রশ্ন জাগে। প্রথমেই ট্রাম্প যখন জানিয়ে দিলেন যে তিনি ইতিমধ্যে জানেন যে প্যারিস ট্রিটি প্রোটোকল, অর্থাৎ ওই যে এজেন্ডা 2030, জিরো কার্বনের টার্গেটে যে এগিয়ে নিয়ে যেতে হবে পৃথিবীকে, অর্থাৎ ফসিল ফুয়েল ব্যবহার বন্ধ করা, ইত্যাদি ইত্যাদি, এই যে ট্রিটি, সেখান থেকেও তিনি কিন্তু আগে একবার বেরিয়ে এসেছিলেন, পরে বাইডেন এসে আবার ঢুকিয়ে দিয়েছিল আমেরিকাকে, তিনি আবার এখানে এসে জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, 1 বছর সময় দেওয়া হয় আর কি।
1 বছর পরে অফিসিয়ালি বেরিয়ে যাওয়া যায়। যেমন হুয়ের ক্ষেত্রে তিনি এসেই জানিয়ে দিয়েছেন যে হু থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ 2026-এর জানুয়ারিতেই সেটা অ্যাপ্লিকেবল হবে। তিনি যেহেতু ওইটা এসে জানুয়ারিতেই জানিয়েছেন, সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে আমেরিকার হুতে থাকবে না, হু থেকে মেম্বারশিপ উইথড্র করে নিল, হুয়ের কোনো কার্যক্রমে আমেরিকা থাকবে না। তো সেটা 2026-এর জানুয়ারি মাসে কার্যকর হবে। তাহলে আমেরিকাকে ছাড়াই এই প্যান্ডেমিক ট্রিটি হলো, ভাবতে পারেন? তাহলে একটা দেশ, যে দেশ এই ইস্যুতে ভ্যাকসিন ইস্যু থেকে শুরু করে বিশেষ করে প্যান্ডেমিক, লকডাউন, যে কারণে ট্রাম্পকে সমর্থন পেয়েছেন, ট্রাম্প এগুলোর জানেন ইস্যুগুলো আগে আমি বারবার বলেছি, তো সেই ইস্যুতে একটা দেশ বেরিয়ে গেল হু থেকে, আবার সেই ইস্যুগুলোকে কেন্দ্র করেই মহান বানিয়ে বিজ্ঞানের নাম করে একটা প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেল, যার মাধ্যমে গোটা বিশ্বে হু বললে মানে হু গাইডলাইন দিতে পারে লকডাউন হবে, কখন হবে, ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে ভ্যাকসিন বিভিন্ন রকম স্বাস্থ্যবিধি জারি করতে পারে হু। এই ক্ষমতা গোটা বিশ্বের ওপরে হু করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। এই যে ট্রিটি, সেটা আমেরিকাকে বাদ দিয়েই হয়ে গেল। এবং হু গর্ব করে বলছে, এই দেখুন আমেরিকা বেরিয়ে গেল তো কি হলো, আমরা করে দেখাতে পারি, তাই আমরা করে দেখাচ্ছি। আমেরিকা মিলে তো গোটা বিশ্ব নয়, 194খানা দেশ আছে। তো আমাদের এই 194খানা দেশের মধ্যে এইটা বলবৎ হবে। আমাদের দেশও তার মধ্যে একটা, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। আসলে আমাদের ভারতবর্ষ তো আর নেই এখন, আদানি আম্বানি বিল গেটসের ভারতবর্ষ। আর দালালরা রয়েছে, কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, তারা এই পুঁজিবাদী শক্তির দালাল, তারা দেশকে বেচে দিয়েছে, দিয়ে নিজের আখের গোছাচ্ছে। আসুন আমার পর্যবেক্ষণটা রাখি, এটা কেন হলো। আমেরিকা থাকাকালীন 3.5 বছর ধরে চলছিল, কিন্তু প্যান্ডেমিক ট্রিটি হচ্ছিল না, কারণ অবশ্যই আমেরিকা চাইছিল না, হচ্ছিল না। কিন্তু যেই আমেরিকা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেল 16 এপ্রিল। ভাবতে পারেন, মাসের মধ্যে হয়ে গেল ঐক্যমত্য, এবং সেটা লিগালি বাইন্ডিং বলা হচ্ছে। লিগালি, ভাবতে পারেন, লিগালি বাইন্ডিং প্যান্ডেমিক ট্রিটি। আমি লিঙ্ক দিয়ে দেব। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় এলেন, মার্চ এপ্রিল 2 মাসের মধ্যে 16 এপ্রিল লিগালি বাইন্ডিং প্যান্ডেমিক ট্রিটির ব্যাপারে সব রাষ্ট্র একমত হয়ে গেল। ইজ ইট নট এ মিরাকল? অলৌকিক বলে মনে হচ্ছে না? না, অলৌকিক কিছু নয়, এটা প্ল্যান করা ছিল, ছক করা ছিল। কি? জায়নিস শক্তি, আপনারা জানেন যে আমেরিকার একটা প্রাণকেন্দ্র, ব্যাংকিং ব্যবস্থায় বলুন, সিস্টেম বলুন, কারেন্সি বলুন, এই ফিয়াট কারেন্সি আমেরিকা থেকেই সূত্রপাত। তো এরা যখন দেখতে পাচ্ছে যে আমেরিকার মানুষ চাইছে না আবার প্যান্ডেমিক হোক, আবার ভ্যাকসিন গোঁজা হোক আগের মতো করে, চাইছে না, পাশাপাশি আমেরিকাকেও তো হাতে রাখতে হবে। আমেরিকা তাদের জায়নিস্টদের একটা বড় পিতৃভূমি। ইসরায়েল যদি মাতৃভূমি হয়, তাহলে আমেরিকা হচ্ছে পিতৃভূমি, আর মুনাফা ভূমি গোটা বিশ্ব, বাকি বিশ্ব। চীন এখন আর একটা বলতে পারেন ভাতৃভূমি হিসেবে জায়গা করে নিচ্ছে, কারণ চীনেও জায়নিস্ট শক্তির পাকড় মজবুত হচ্ছে। এ নিয়ে আমার ভিন্ন লেখালেখি আছে, ভিডিও রয়েছে। কিন্তু আমেরিকাকেও তো বাঁচাতে হবে। লোকজন তাদের আখের আছে, আমেরিকায় তাদের ব্যাংক আছে, তাদের পুঁজি আছে, তাদের সোনা আছে, তাদের আমেরিকানদের চটিয়ে তো লাভ নেই। তাই একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যেতে পারে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই আমেরিকা হু থেকে বেরিয়ে গেল। মানে জায়নিস্ট শক্তি, পুঁজিবাদী শক্তি যারা পৃথিবীকে কন্ট্রোল করছে, এই জায়নিজম নিয়ে বিস্তারিত লেখা আমার গ্রিগরি রাসপুটিন বইটিতে আছে। যারা আগ্রহী, যারা পড়তে ভালোবাসেন, মননশীল, জানতে বুঝতে চান, তারা বইটি সংগ্রহ করুন এবং পড়ুন। তো সেই শক্তি তারা এইভাবেই ছকটা কষেছে যে আমেরিকা যদি হুতে থাকে, তাহলে তো আমেরিকা এটা হতে দেবে না, আমেরিকার মানুষ চাইছে না। তাহলে এমনভাবে করতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না।
আমেরিকানরা যা চাইছে তাদেরকে দিয়ে দেওয়া হোক, অর্থাৎ সেখানে হু এর কর্তৃত্ব থাকবে না, কারণ হু থেকে আমেরিকা বেরিয়ে আসছে। হু এর প্রতি আমেরিকার একটা ঘৃণা আছে, আমেরিকান পাবলিকেরও একটা ঘৃণা আছে। ওই যে ভ্যাকসিন মুজে দেওয়া, লকডাউন, এসব তো হুকে সামনে রেখেই করা হয়েছিল। ফাউচি যে কারণে ওখানে এখন খলনায়ক, তো হুও ওখানে খলনায়ক। তাই আমেরিকাকে সাইড লাইন করে দিয়ে, মানে অ্যালাউ করে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে, করে লুটে পুটে খাওয়ার জন্য তো গোটা বিশ্বটা রইল রে ভাই। আগে হ্যাঁ, লুটে পুটে খাওয়ার জন্য তো গোটা বিশ্ব রইল। ডাকাত নিজের পাড়ায় ডাকাতি করে না, কি দরকার? তাই ওরা এই ছকটা কষল যে আমেরিকা বাদ দিয়ে প্যান্ডেমিক ট্রিটি হবে, এবং হলো, হয়েও গেল। এখন মেতে সই হওয়ার অপেক্ষা, তারপরে এক্সিকিউট হবে। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে যে আমেরিকানরা বার্ড ফ্লুকে পাত্তাই দিচ্ছে না। আমেরিকাতে বার্ড ফ্লু এর খবর মানুষ হাসে। হ্যাঁ, ভ্যাকসিন তো দূরের গল্প। ওখানে প্যাস্টুরাইজড মিল্ক, যেটা আমাদের দেশে দেখবেন এখন ওই প্যাকেটের মিল্ক বিক্রি হচ্ছে প্যাস্টুরাইজড, গ্রামে গঞ্জেও ঢুকতে চাইছে। এই বিষয়ে স্ট্যাচুতেও আমি লিখেছি কি কি হতে বলেছে আগামীতে নিউ ওয়ার্ল্ড অর্ডারে, কিভাবে ওরা দুধকেও, গ্রামে গঞ্জের মানুষ এখন গরুর দুধ পাচ্ছে সেটাও ওরা তুলে নেবে। কারণ যখন আপনি প্রকৃতি থেকে যতদিন পর্যন্ত আপনি আপনার খাদ্য থেকে শুরু করে জীবনযাপনের সামগ্রী পাচ্ছেন, ততদিন কিন্তু কর্পোরেটের মুনাফাবাজি নিশ্চিত হচ্ছে না। আর তাই তারা এইগুলোকে ছড়িয়ে দেবে গোটা গ্রামে গঞ্জেও, প্যাস্টোরাইজড মিল্ক স্বাস্থ্যের নাম করে। কিন্তু আমেরিকায় দেখা যাচ্ছে এখনো প্রায় 50% মানে সংখ্যাটা বাড়ছে, র মিল্ক খাচ্ছে তারা। মানে ওই প্যাকেটের মিল্ক নয়, তারা বাড়ির গরু থেকে দুধ সংগ্রহ করছে, গোয়ালা থেকে দুধ সংগ্রহ করছে। আবার নতুন করে আমেরিকায় র মিল্ক খাওয়ার আন্দোলন শুরু হয়েছে। প্যাস্টোরাইজড মিল্ক তারা গ্রহণ করছে না। পাল্টা একটা আন্দোলন আমেরিকায় শুরু হয়েছে, ইউরোপেও শুরু হয়েছে কম বেশি। আমি বারবার করে ভিডিওতে বলেছি। তাই আমেরিকাকে ওরা ঘাঁটাতে চাইছে না এই মুহূর্তে। পরিস্থিতি উত্তপ্ত, মারধর খাওয়ার সম্ভাবনা ওখানে। আবার যদি কিছু করতে চায়, রক্ত, তাহলে আবার গোটা পৃথিবী জানাজানি হবে। ব্লাড শেড ব্যাপার হচ্ছে, কি ব্যাপার, তখন আরো বেশি করে ব্যাপারগুলো ছড়াবে। এখন আমেরিকার এইসব ডেভেলপমেন্ট আমাদের মতো সহযোদ্ধা আর কতিপয় মানুষ ছাড়া কজন জানে বলুন দেখি। কিন্তু এটা নিয়ে যদি আমেরিকায় ওরা জোর করে মানুষকে ভৌ বুঝতে চায় এবং হুয়ের নির্দেশ আমেরিকাতেও লাগু করতে চায়, এবং ট্রাম্পকে যদি অ্যালাউ না করে যে হু থেকে বেরোনো যাবে না, এসব যদি করে, তাহলে তো আরো বেশি জানাজানি হবে গোটা বিশ্বে। তখন গোটা বিশ্বের মানুষ সচেতন হয়ে যাবে যে আসলে তাহলে কি হচ্ছে। হ্যাঁ, আমেরিকার মানুষ ভ্যাকসিনের কারণে ফাউজির মৃত্যুদণ্ড চাইছে ওখানে। তাহলে আমাদের দেশে আমরা কি করছি? তো আমেরিকা যদি এখন হাইলাইটে আসে, জার্নালিস্টরা যদি আমেরিকাকে বাধা দেয়, হু থেকে বেরিয়ে যেতে না দেয়, এসব কারণ মানে ট্রাম্পের বিরোধিতা করে, তাহলে তো গোটা বিশ্বে খবর হয়ে যাবে। তো সুতরাং একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিজেদের যে ডেরাটা, নিজেদের টাকা পয়সা ধন দৌলত সবই তো আমেরিকায়, তাই না? এই যে বিল গেটস ভারতে আসে তো এখানে বিল গেটসের নিজের বাড়ি আছে, জানাডু টু নেই, এখানে ইনভেস্ট করে তারা। তো আসল সম্পত্তি যেটা গুরুত্বপূর্ণ তাদের কাছে, সেটা হলো আমেরিকা। তো সেখানে মানুষ যদি খেপে যায় তাদের সমস্যা, কারণ সেখানে একটা বড় রকমের আন্দোলন চলছে, জানমালের সমস্যা হয়ে যাবে। তাই মেনে নেওয়া হলো, আন্ডারস্ট্যান্ডিং করা হলো। বাকি রইল গোটা বিশ্ব, যেটা আমরা জানবই না। সাধারণ মানুষ জানতেই পারবে না যে আমেরিকাতে হুয়ের নীতি প্রয়োগ করা হচ্ছে না, মিডিয়াও বলবে না। তাহলে গোটা বিশ্বে লকডাউন হবে, মানে করার সুযোগ তৈরি হলো এই ট্রিটির মাধ্যমে। কতটা কি হবে হতে পারে সেটা আমি পরে আসছি, কিন্তু আমেরিকায় হবে না। গোটা বিশ্বে প্যান্ডেমিক আসবে, যে বার্ড ফ্লু তালিকায় এখন হট ফেভারিট হচ্ছে বার্ড ফ্লু। কেন আমি আসছি পরে বলছি, কিন্তু আমেরিকায় হবে না।
তো এগুলো কি আমরা জানবো যারা সচেতন মানুষ? মিডিয়া কি জানাবে যে এই দেখুন আমেরিকায় কিন্তু কোনো মহামারী নেই, আমেরিকায় বার্ড ফ্লু নেই, আমেরিকা হচ্ছে না, সেসব জানাবে? জানাবে না, ওরা জানায় না, দালাল মিডিয়া জানায় না। আমরা যখন বারবার করে বলেছিলাম ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, দালাল মিডিয়া জানিয়েছিল? জানায়নি। কোনো সেলিব্রিটি জানিয়েছিল? জানায়নি। কোনো রাজনৈতিক নেতা জানিয়েছিল? জানায়নি। কোনো ধর্মগুরু জানিয়েছিল? জানায়নি। সরি, জানায়নি, এবারও জানাবে না। এবারে আসুন দেখে নিই তাহলে ট্রাম্প, আমেরিকার জনতা, এই সমস্ত কিছু একটা মাঝখানের রাস্তা বের করতে চেয়েছিল জার্নালিস্টরা, তাই আমেরিকাকে ছাড় দিয়ে দিল। এবার গিলে খাবে গোটা বিশ্বকে, তার প্ল্যান তৈরি করছে। তবে এটা কেন সম্ভব হলো বলুন তো? শুধু আমেরিকার মানুষ লড়াই করেছিল, প্রতিবাদ করেছিল বলেই সম্ভব হলো এমন নয় কিন্তু। শুধু প্রতিবাদ হলে হয় না, অর্থনীতি চাই, অর্থনীতি, ইকোনমি। এই যে, আর আপনারা জানেন যে আমেরিকায় নির্বাচন লড়তে রাষ্ট্রপতিকে কত খরচ করতে হয়, কত $1 মিলিয়ন খরচ করতে হয় সেটা আপনারা, ইটস এ ভেরি কস্টলি ইলেকশন। ইনফ্যাক্ট ইটস দ্য কস্টলিয়েস্ট ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ইউএস ইলেকশন। সেখানে পুঁজিপতিদের কত বড় ভূমিকা থাকে, আর ট্রাম্প নিজেও একজন বিলিয়নিয়ার। But that's not enough here. It's a huge country. তাহলে কে তার পাশে ছিলেন এবং এখনো আছেন, তাই তিনি ক্ষমতায় আসতে পেরেছেন এবং তিনি থেকে বেরিয়ে আসার ক্ষমতা দেখাতে পারছেন? এলন মাস্ক, one of the richest persons in the world, এলন মাস্ক, তিনি আছেন বলে। খেয়াল করুন, বারবার বলেছি না, অর্থনীতি চাই, অর্থনীতি। এলন মাস্ক সেখানে রয়েছেন, তিনি এখন একটা বড় পদে আছেন, জানেন নিশ্চয়ই আপনারা। ট্রাম্প তাকে একটা বড় পদ দিয়েছেন, তিনি আমেরিকার বিভিন্ন কর্মচারী ছাঁটাই করছেন, যে এসেন্সিয়াল কর্মচারীদের শুধু রাখা হচ্ছে, বাকিদের ছাঁটাই করা হচ্ছে প্রয়োজন নেই বলে। কারণ তিনি এআইটাকে কাজে লাগাবেন, তারও তো একটা ব্যবসা আছে আগে। হ্যাঁ, এলন মাস্কের ভ্যাকসিন ব্যবসাটা নেই কিন্তু সেরকম ভাবে, টুকটাক এদিক ওদিক ইনভেস্ট করতে পারেন, কিন্তু মূল কিন্তু তার হচ্ছে ইলেকট্রিক কার এবং এআই। আর তাই আমেরিকায় ভ্যাকসিনের গল্প আপাতত এখন চলবে না, বিল গেটসের জায়গা নেই, এখন এলন মাস্ক আছেন মাথার ওপরে ডোনাল্ড ট্রাম্পের। তার ইনভেস্টমেন্টগুলো দেখুন, ইনভেস্টমেন্ট প্রোফাইলগুলো দেখুন। আর তাই সেইভাবে আমেরিকা চলছে। তাই প্ল্যান্ডেমিকের আমেরিকায় এখন দরকার নেই তো, আছে অন্যভাবে আমেরিকায় এলন মাস্ক তার বাজার তৈরি করবে। আর একটা মূল কারণ, এটা আমি আগে বহুবার ভিডিওতে বলেছে, যে চীন থেকে ইলেকট্রিক কার যদি আমেরিকায় ঢোকে, যতটা সস্তা এবং লট অফ ফিচার্স আর দেয়ার ইন চাইনিজ ইলেকট্রিক ভেহিকলস, ইভি, এ নিয়ে ভিন্ন লাইভ আছে আমার। তো সেসব যদি আমেরিকায় ঢোকে, তাহলে এলন মাস্কের ইভি, ইলেকট্রিক কার, ইলেকট্রিক ভেহিকল লাটে উঠে যাবে, কম্পিটিশনে টিকতেই পারবে না। কারণ এখানে সস্তা শ্রমিক দিয়ে, জানেন তো চীনে শ্রমিকরা কিভাবে থাকে, কত কি মজুরি দেওয়া হয়, ওটা দাস সোসাইটি হয়ে গেছে, স্লেভ সোসাইটি হয়ে গেছে চীন। কিভাবে খাটানো হয়, আর সস্তা মজুরি হলে প্রোডাক্টটাও সস্তা হবে, স্বাভাবিক। আর সেই প্রোডাক্টের সঙ্গে এলন মাস্কের ইভি পারবে না। আর ট্রাম্প চীনের উপর খ্যাপা, প্রথম থেকেই বলে দিয়েছে চীনের ব্যাপারে, তিনি ট্যারিফ লাগাবেন, চীনের ইভির উপরে ট্যাক্স লাগাবেন। তার ফলে চীনের গাড়ির দাম আমেরিকার ঢুকলে এলন মাস্কের গাড়ির চাইতে বেশি দাম হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এলন মাস্ককে তো প্রোটেক্ট করতে হবে না, তার সাহায্য ছাড়া তিনি ক্ষমতায় আসতে পারতেন না। এটা স্বাভাবিক, এটা হয়, এটা আহ্বান কাল ধরে হয়ে এসছে। তো এই একটা কারণ, এইসব বিভিন্ন কারণে কিন্তু আমেরিকায় এখন এলন মাস্কের একটা বড় ভূমিকা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং থাকবে। বোঝাতে পেরেছি তো? অর্থনীতি, ইকোনমি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছে প্যান্ডেমিক ট্রিটি কি, আগে সংক্ষেপে বলে নেওয়া। আমার বিস্তারিত যদি কেউ জানতে চান এ নিয়ে
ইউটিউব চ্যানেলে আমার পুরনো ভিডিও আছে, দেখুন। এছাড়াও স্ট্যাচুতেও এই সব বিষয়ে আলোচনা রয়েছে। প্যান্ডেমিক ট্রিটি হলো মহামারী চুক্তি। কেন? করোনা কালে এইসব বিভিন্ন বিজ্ঞান মনস্ক সব বিজ্ঞানীদের মনে হয়েছিল, যারা দালাল বিজ্ঞানী অবশ্যই, যারা এইসব ফার্মাসিউটিক্যাল কোম্পানির অধীনে পেরোলে আছেন, তাদের মনে হয়েছিল যে এরকম মহামারী আবারও যদি আসে, মানে করোনার মতো, কোভিড-19 মতো, মানে আবার যদি আনা হয়, আমরা বলি আনা হচ্ছে, কিন্তু সাধারণ লোকজন তো জানে না, তারা ভাবে হ্যাঁ তুই তো আসবেই, আবার যদি মহামারী আসে। তো এরকম মহামারী নাকি 20-25 বছরে আবার আসতে পারে, বা কখনো কখনো বলছে 5 বছর পরেও আসতে পারে। উই ক্যানট টেল হোয়েন, বাট ইট উইল কাম। আর তাই বিল গেটস বারবার করে একটা ডায়লগ আছে, আর উই রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক? আমরা কি পরবর্তী প্যান্ডেমিকের জন্য তৈরি হয়েছি? তৈরি আছি। আর এই তৈরি হওয়ার জন্যই প্যান্ডেমিক ট্রিটি, কি যাতে করে আগামীতে কোনো মহামারী এলে, মানে আনা হলে, সেটা আমরা বলছি, ওরা বলছে এলে, তো আমরা আমাদের সহযোদ্ধারা এই কাহিনীগুলো ভালো করে জানি। এ নিয়ে বহু তথ্য, বহু লেখালেখি আমি করেছি, তারা পড়েছেন, তা নিজেরাও জানেন, নিজেরাও পড়াশোনা করেন। আমার সহযোদ্ধাদের জন্য আমি গর্বিত। আই এম প্রাউড অফ মাই কমরেডস। কমরেড শব্দটা কিন্তু বিশেষ একটা গোষ্ঠীর হাতে পড়ে খুব নোংরা হয়ে গেছে, জানেন নিশ্চয়ই। কিন্তু কমরেড শব্দটার আসল মানে যে অর্থে, সেই অর্থে এখানে ব্যবহার করেছি আমি। বাম মানে মার্কসিস্ট অর্থে আর কি, মার্ক্সবাদী অর্থে। আমি মার্ক্সবাদী বলি। মার্ক্স পড়াটাকে, বাপরে বাপ, পিপিই কিট পরে ডেড বডি পোড়ানো ওরাই দেখিয়ে দিয়েছেন। ভাইরাস নাকি মৃতদেহ থেকেও ছড়ায়, কি ভয়ঙ্কর বিজ্ঞান, বাপরে বাপ। তো যাই হোক, তো সেই অর্থে কিন্তু বলিনি আমি। দেখে নেবেন শব্দটার উৎপত্তি অনেক আগেকার, ওরা তৈরি করেননি, ওরা হাইজ্যাক করেছেন মাত্র। সহযোদ্ধা, ফাইটার্স, যারা আমরা একটা উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে, ইডিওলজির কারণে যারা আমরা লড়াই করছি, আমাদের মতো করে, সাধ্য মতো করে। তো এখানে তাহলে কি কি, আসুন আমরা এক ঝলক দেখে নিই প্যান্ডেমিক ট্রিটিতে কি আছে। নাম্বার 1, প্যান্ডেমিক শুরু হলেই, বা প্যান্ডেমিক আটকানো, শুরু হওয়ার দরকার নেই, ওরা বলছে আটকাতে হবে আগে। মানে প্যান্ডেমিক আসছে আসছে আসছে, এসে গেছে, ওই যে মাইল 2 দূরে আছে, বা ওই যে 5 মাইল দূরে আছে, এসে গেছে। অতএব ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? যেই ভাইরাসটাকে প্যান্ডেমিক তৈরি করবে বলে মনে করছি, এখন আর করছে গল্প নেই, ওটা আগাম থেকে, মানে প্রিপেয়ার হতে হবে, অর্থাৎ প্রিপেয়ারনেস ট্রিটি আগে। হ্যাঁ, ওটা পুরো শব্দটা, যে বাক্যটা আছে, প্যান্ডেমিক প্রিপেয়ারনেস রয়েছে, ওটার মধ্যে আছে, অর্থাৎ আগাম তৈরি হওয়া। তাই এসে গেলে তখন তো দেরি হয়ে গেল না। এই যে করোনা এসে গেছিল, কত লোক নাকি মারা গেল করোনায় কত মরেছে? ভ্যাকসিনে এখনো বহু লোক যাবেন আগামীতে। বাস্তব এটাই, লং টার্ম এফেক্ট, আপ টু 10 to 15 ইয়ার্স। কোথায় আছেন? প্রাকৃতিক পন্থায় ফিরুন। তাই বারবার বলেছি, সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক পন্থায় ফিরুন, ডিটক্স করুন নিজেকে। বিভিন্ন রকমের সমস্যা, জীবন জীবিকা, এই সেই করে আপনাদের এখন ব্যস্ত রাখবে। আসল সমস্যাটা থেকে দূরে সরিয়ে রাখবার জন্য, যাতে করে আপনারা জানতে না পারেন, ভাবতে না পারেন। আসল সমস্যা কিন্তু এইটা, মহামারী, তৈরি করা মহামারী, নকল মহামারী। তাহলে কি হবে? অর্থাৎ সেই যে ভাইরাসটা, অবশ্যই ভাইরাস, ব্যাকটেরিয়া গল্প এখন নেই, সব ভাইরাস, করোনা ভাইরাস, সব ভাইরাস, তার তথ্য সমস্ত দেশকে শেয়ার করতে হবে। তার গঠন, জেনেটিক সিকোয়েন্স থেকে শুরু করে সমস্ত ডেটা হুকে দিতে হবে, এবং অন্য দেশের সঙ্গেও শেয়ার করবে, মানে হুই শেয়ার করবে অন্য দেশের সাথে। মানে হু তো সেখানে একটা, কি বলবো, সি ট্যাঙ্কার রোল প্লে করবে আর কি, বড় ছাতা আর কি। তো হুকে সব জানাতে হবে কি কি পরিবর্তন হচ্ছে ভাইরাসে, কি কি ভ্যারিয়েন্ট আসছে, যেটা কি, এই সমস্ত কিছু জেনেটিক স্ট্রাকচার, তার সিকোয়েন্স, সমস্ত কিছু হুকে জমা দিতে হবে, এবং অন্য দেশের সঙ্গেও শেয়ার করতে হবে। হুয়ের মাধ্যমে শেয়ার করা যাবে, অথবা সরাসরি শেয়ার করা যাবে, হুকে জানিয়ে করতে হবে সবসময়।
আর কি এই অসুখ মোকাবিলায় এই যে রোগ এটা শুরু হয়ে গেছে বা আসবে আসবে করছে, তাকে মোকাবিলা করতে গেলে যা যা টেকনোলজি চাই, ভ্যাকসিন টেকনোলজি হোক, মাস্ক হোক, অমুক হোক তমুক হোক, সবই তো টেকনোলজি, হেলথ টেকনোলজি হোক, থেরাপি হোক, ড্রাগ হোক, এই সমস্ত টেকনোলজিকে শেয়ার করতে হবে হুয়ের সাথে। এবং দরকার হলে গরিব দেশ যারা ভ্যাকসিন বানাতে পারে না, তাদের টেকনোলজি নেই, তাদের সঙ্গেও টেকনোলজি ট্রান্সফার করতে হবে মানুষের স্বার্থে, মঙ্গলের স্বার্থে। শুনতে ভালো লাগছে না? হ্যাঁ, ওরা মানুষের সবচেয়ে বড় সর্বনাশ করে কিভাবে জানেন? আমরা তোমাদের ভালো চাই এটা বলে আমরা তাকে বিশ্বাস করি। সরকার আমাদের ভালো চেয়েছিল, তাই স্কুল বন্ধ রেখে দিয়েছিল, তাই আমাদের ঘরে থাকতে বলেছিল, তাই আমাদের গুঁজে দিয়েছিল ভ্যাকসিন, আর আমরা বিশ্বাস করেছিলাম, সরল বিশ্বাসে নিয়েছিলাম আমাদের ভালো চায়, সরকার আমাদের ভালো চায়। আর সরকার যে পুঁজিপতিদের কথায় চলছে, জায়নিস্টদের কথায় চলছে, তা আমরা জানি না, জানার চেষ্টা করি না। কিভাবে অর্থনীতিটা চলে, কিভাবে ব্যাংকিং ব্যবস্থা চলে, কিভাবে ফান্ডিং হয়, আমরা জানা বোঝার চেষ্টাই করি না। আমরা কি সব দেখি? রিল দেখি, এন্টারটেনমেন্ট শুনি, সিরিয়াল দেখি, ওয়েব সিরিজ দেখি, আর দারুণ ফ্যাশনেবল লাইফস্টাইল করি, বাড়িটারি করি, লোন টোন নেই। এবারে ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে প্যানেল বাতিল। আগে হ্যাঁ, এসব আমি বহু আগেই বলেছিলাম। স্বার্থের ঘেরাটোপে থাকলে এই বিষয়গুলো জানা যায় না, আগে থেকে লড়াই করা যায় না, ঐক্যবদ্ধ হওয়া যায় না, সচেতন হওয়া যায় না। তো রিল দেখলে তো এইসব ব্যাপারে জানা যাবে না। জানা যাবে কি? কিন্তু আমরা জানতাম, আমার সহযোদ্ধারা জানতেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং আমরা এটাও জানি আগামীতে কি হতে চলেছে। তাই আমরা পর্যবেক্ষণ রাখতে পারি। এটা মিরাকল নয়, জ্যোতিষীগিরিও নয়, বিশ্লেষণ, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে জানা বোঝা। যাই হোক, তাহলে টেকনোলজি ট্রান্সফার এটা চলবে মূলত। আর কি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে একে অপরের সাথে সুন্দরভাবে কাজ করতে হবে র্যাপো নিয়ে। কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি? কেন ভ্যাকসিন বানাতে হবে না? বাপরে, মহামারী আসবে, ভ্যাকসিন ছাড়া চলবে? ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে একে অপরের সঙ্গে কাজ করতে হবে। বিভিন্ন দেশে তাদের টেকনোলজি পেটেন্ট নিয়ে মারামারি করলে চলবে না, যেখানে সেখানে পেটেন্ট শেয়ার করতে হবে, দরকার হলে তথ্য শেয়ার করতে হবে, হুকে দিতে হবে যাতে অন্য দেশ ভ্যাকসিন বানাতে পারে। আর কি, 10% ভ্যাকসিন হুকে দিতে হবে বিনামূল্যে, ফ্রি। গরিব দেশে পাঠাতে হবে, হু পাঠাবে গরিব দেশগুলোতে ভ্যাকসিন, যাদের ভ্যাকসিন বানানোর ক্ষমতা নেই বা ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে। যেমন আমাদের দেশ সিরাম ইনস্টিটিউট থেকেই অফিসিয়ালি 40,000 কোটি টাকার ভ্যাকসিন কিনেছে সিরাম ইনস্টিটিউট থেকে। কোভিশিল্ড কিনেছে, সেটা আবার বিল গেটসের কাছে বকরা গেছে, ওটা বিল গেটসেরই ভ্যাকসিন, সিরাম ইনস্টিটিউট বানিয়েছে, কি বকরা গেছে। এভাবেই তো খাওয়া দাওয়া চলছে স্বাস্থ্যের নাম করে, জনগণের ভালো করার নাম করে। তো কিন্তু যেসব দেশের আবার এই রকম ক্ষমতা নেই, তারা কি করবে? তাদের ফ্রিতে দিতে হবে 10% তাদের জন্য। ফ্রিতে নাও, বোঝো, তারপরে সারা জীবন মালুম পাও। এমন একটা রোগ, পাগল ভিখারি রাস্তায় ঘুরে বেড়ালো মাস্ক ছাড়া, তাদের করোনা হলো না। ঘরের মধ্যে এসিতে থেকে লোকজনের করোনা হয়ে গেল। কি প্যানিক! ট্রিটমেন্ট প্রোটোকল, বিজ্ঞান, অজ্ঞানের বিজ্ঞান। আর কি, আরো 10% দিতে হবে নো প্রফিট নো লস ভিত্তিতে, অর্থাৎ 20% হয়ে গেল। নো প্রফিট নো লস, এটা যারা অল্প গরিব, অল্প টাকায় কিনতে পারবে, কিছু টাকা দিতে পারবে, তাদের জন্য নো প্রফিট নো লস পদ্ধতিতে ভ্যাকসিন দিতে হবে হুকে। কি সুন্দর না? শুনতে ভালো লাগছে না? আমাদের জন্য ওরা কত ভাবে। বেশ, সংক্ষেপে এইটুকু। আর কি কি, কোনো ভ্যাকসিন, কোনো জায়গায় কোনো রোগের সম্ভাবনা দেখা দিলে, গোটা বিশ্বে যদি দেখা যায় বা কোনো থেকে, হু তাকে অ্যালার্ট করবে, সেই দেশকে অ্যাডভাইসারি দেবে, পরামর্শ দেবে, এবং সেই দেশ কার্যকর করবে। বেশ ভালো কথা। এবং গোটা বিশ্বের যে কটা দেশ মেম্বার আছে
হুইয়ের। আমেরিকা তো বেরিয়ে গেল, আমেরিকা নিশ্চিন্ত, ওখানে আর যাই হোক মহামারীটা হবে না, কিন্তু বাকিদের আমাদের মতো দেশকে সেটা মেনে নিতে হবে। আর কি, এইবারে আসছি আরেকটা ইন্টারেস্টিং, দেখুন ওরা আমাদের কত ভালো চায়। এই প্যান্ডেমিক ট্রিটির মধ্যেই একটা বিষয় রয়েছে, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, যে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট যেমন বলি, ওয়ান সেরকম ওয়ান হেলথ। একটাই স্বাস্থ্যবিধি। হ্যাঁ, কেন? ওরা বলছে জন্তু জানোয়ারের স্বাস্থ্যটা আমাদের ভাবতে হবে, শুধু মানুষের স্বাস্থ্য ভাবলে তো হবে না। কারণ কি, ওদের গবেষণা নাকি বলছে, হুয়ের গবেষণা, মানে দালাল হুয়ের গবেষণা, ফার্মাসিউটিক্যাল লবির দালাল, জায়োনিস্টদের দালাল হুয়ের গবেষণা বলছে যে 10টা রোগের মধ্যে 6টা রোগই নাকি জন্তু জানোয়ার থেকে ছড়ায়। কি খেলাটা বুঝতে পারছেন তো? আসছে 10টা রোগের মধ্যে 6টা রোগই নাকি জন্তু জানোয়ার থেকে ছড়ায়। তাই জন্তু জানোয়ারের স্বাস্থ্যটাকেও আমাদের ভাবতে হবে। ওয়ান হেলথ প্রোগ্রামের মধ্যে এটাও রয়েছে, প্যান্ডেমিক ট্রিটির মধ্যে। অর্থাৎ মুরগিটা ভালো আছে কিনা, গরুটা ভালো আছে কিনা, ছাগলটা ভালো আছে কিনা, তার স্বাস্থ্যটাও তো ভাবতে হবে। কারণ ওখান থেকে তো আপনার রোগ ছড়াচ্ছে, যেমন বার্ড ফ্লু। কি বুঝলেন? শুনতে ভালো লাগছে যারা পরিবেশ প্রেমী, যারা গভীরে যান না, যারা এখনো করোনাকে ভাবেন মারাত্মক একটা রোগ ছিল, বাপরে কি বাঁচা বেঁচে গেছি। হার্ট অ্যাটাকে প্রয়োজন মারা গেলেও বুঝতে পারেন না কেন মারা যাচ্ছে। হলে আগের মতোই তো, আগেও তো হার্ট অ্যাটাক হতো। ওইরকম ভাবে যারা ভাবেন, যারা প্রশ্ন করেন না, যারা স্টাডি করেন না গোটা বিশ্বে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে আর নট ইন্টারেস্টেড টু লার্ন, দে আর নট ইন্টারেস্টেড টু ইনভেস্টিগেট। সেই সব পিপল, সেসব মানুষ, তাদের কাছে এটা খুব ভালো। বাহ, তাই তো, জন্তু জানোয়ারের ভালো চাইছে হু। আহারে, গরু, ছাগল, মুরগি, সব গৃহপালিত প্রাণী, জন্তু জানোয়ার, বাঘ, সিংহ, জঙ্গলে যা থাকবে সমস্ত প্রাণীর ভালো চাইছে হু। কি ভালো, কি ভালো। একদিন শুধু মানুষকে নিয়েই ভেবেছে। কি আমরা স্বার্থপর না? আমরা সভ্য মানুষ, শুধু আমরা মানুষকে নিয়ে কেন ভাববো? আমরা জন্তু জানোয়ারকে নিয়েও তো ভাবতে হবে। ওদের কথা কে ভাববে আমরা ছাড়া? কে ভাববে রে? আমরাই তো ভাববো না। এই শুনলেন না? দারুণ না? দুর্দান্ত না? আপাতভাবে তাই। এবার আসুন, ফন্দি ফিকিরগুলো কেন, কেন এই ওয়ান হেলথ পলিসি, এবং কেন এর ভেতরে এই প্যান্ডেমিক ট্রিটির মধ্যে যেগুলো শুনতে ভালো লাগছে, এই যে ভ্যাকসিন সবার জন্য 10% ফ্রি অফ কস্ট দিতে হবে, 10% নো প্রফিট নো লস দিতে হবে, গরিব দেশেও ভ্যাকসিন দিতে হবে, টেকনোলজি ট্রান্সফার করতে হবে, এই সব সুন্দর সুন্দর কথা। মাস্ক, পিপিই কিট ঠিকঠাকভাবে সব দেশে পৌঁছে যেতে হবে। হ্যাঁ, এখানে বলা আছে। তার মানে কি বুঝতে পারছেন তো? মাস্কের যুগ শেষ হয়নি। মাস্ক, পিপিই কিট সমস্ত কিছু ঠিকঠাক করে পৌঁছে দিতে হবে মানুষের কাছে, গরিব দেশেও পৌঁছে দিতে হবে, এসব বলা আছে। আপাতত দৃষ্টিতে সত্যি খুব ভালো, যারা এখনো বিশ্বাস করেন করোনায়, প্যান্ডেমিকে বিশ্বাস করেন। কিন্তু আসলে একটু গভীরে চাই। প্রথমত আগে ওয়ান হেলথটা নিয়ে বলি, যেহেতু এই বিষয়ের মধ্যেই আছি। এই জন্তু জানোয়ারের স্বাস্থ্যটা ওদের কাছে কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল জানেন? ওই যে আমি বারবার বলেছি, মুনাফাকে ফুড কন্ট্রোলের একটা অন্যতম দিক হচ্ছে এই ওয়ান হেলথ পলিসি। একটা বড় দিক, গুরুত্বপূর্ণ দিক, ফুড কন্ট্রোল। অর্থাৎ মানুষের খাবার দাবারকে, প্রকৃতি থেকে আপনি আর খাবার দাবার সংগ্রহ করতে পারবেন না। ওয়ান হেলথ পলিসি অ্যাপ্লাই হলে খাবার দাবারের ক্ষেত্রে আপনাকে খাবার দাবারটা কর্পোরেট থেকেই সংগ্রহ করতে হবে। সাধারণ মানুষের উৎপাদন করার ক্ষমতা থাকবে না। তার একটা বড় উদ্দেশ্য, পলিসি, এটা বিজ্ঞান নয়, এটা হলো পলিসি, এক্সপ্লয়টেশন পলিসি। আপনারা জানেন যে এই জায়নিক শক্তি, পুঁজিবাদী শক্তি, তারা টিকে থাকতে গেলে, মুনাফাকে বৃদ্ধি করতে গেলে এবং টোটাল কন্ট্রোল কায়েম করতে গেলে ওদেরকে কিছু বিজ্ঞানের নাম করে পলিসি করতে হতো। যেমন একসময় ধর্মগুরুরা ধর্মের নাম করে নিজেদের আখেরটা গোছাতো, তেমন এরা বিজ্ঞানের নাম করে, যেহেতু এখন ধর্মটা চলে না, আমরা শিক্ষিত হয়েছি না, আধুনিক হয়েছে না, ওরাই বানিয়েছে, তো ধর্মটা চলে না, তাই এখন বিজ্ঞানটা ভালো খায় লোকে, তাই বিজ্ঞানের নাম করে করতে হবে। কিরকম? এই যেমন ধরুন বার্ড ফ্লু ভাইরাস, ওরা অলরেডি প্রচার করছে গোটা বিশ্বজুড়ে, মানুষেরও নাকি হচ্ছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে।
এবার ওয়ান হেলথ পলিসির মধ্যে পাখি পড়ছে, মুরগি পড়ছে, স্তন্যপায়ী প্রাণী পড়ছে, গরু ছাগল পড়ছে, সব পড়ছে। তো এদের যখন বার্ড ফ্লু, এদেরও বার্ড ফ্লু হচ্ছে, এবং সেইখান থেকে ওদের বিজ্ঞান জানিয়ে দেবে যে ওই সব প্রাণীর মাংস খেলে আপনারও বার্ড ফ্লু হবে। তাই এদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করতে বা এদেরকে ভ্যাকসিন দিতে হবে, বা এদের মাংস খাওয়া যাবে না। কতদিন খাওয়া যাবে না? প্রথমে বলবে 1 মাস খাওয়া যাবে না, তারপরে 2 মাস বড় করবে, তারপর 6 মাস করবে, তারপরে 7 বছর করবে, তারপরে 1 বছর করবে, করে বলবে এখন এইসব প্রাণীর মাংস বিপজ্জনক, কারণ ওই যে 10টার মধ্যে 6টা অসুখী তো এইসব প্রাণী থেকে ছড়াচ্ছে, যেগুলো আমাদের আশেপাশে আছে, আমরা যাদের মাংস খাই, ওয়ান হেলথ পলিসির মধ্যে পড়ছে না। তাহলে কি করবেন আপনি তখন? ততদিনে ওরা ওই যে কর্পোরেট ফ্রোজেন মিট দেখবেন, অর্থাৎ কষায় আপনার পাড়াতে খাসি কেটে বিক্রি করছে, আপনি সেটা পাবেন না, সেটা নিষিদ্ধ হয়ে যাবে। ওই যে রোগ ছড়াচ্ছে, মুরগি কেটে বিক্রি করছে, পোলট্রির মুরগি দেখবেন। আমি বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন প্যারিক প্রচার শুরু হয়ে গেছে। এগুলো সমস্ত দেখবেন এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বড় বড় মাঠ জমি নিয়ে বড় বড় কর্পোরেট মুরগি পোলট্রি ফার্ম হচ্ছে, জানেন তো? তারাই এবার মাংস সাপ্লাই করবে আপনাদের। অর্থাৎ স্বনিযুক্তিকে ধ্বংস করা, অর্থাৎ পাড়ার বেকার ছেলে পেলে যারা একটু মুরগি কেটে মুরগির ব্যবসা করে বা পোলট্রি মুরগির ব্যবসা করে বা খামার করে করে কমে খাচ্ছিল, সেটাকে ধ্বংস করা ওয়ান হেলথ পলিসির নাম করে। সেখানে ওরা ফার্মে, এই পোলট্রি ফার্মগুলোতে বিভিন্ন কঠোর কঠোর নিয়ম করবে, অমুক পলিসি করুন, ওটা করুন, অমুক স্যানিটাইজেশন করুন, বাকিগুলোকে ডিটেলস দিন, ভ্যাকসিন দিন, আমাদের লোক পর্যবেক্ষণ করবে, ব্যাস। তারপরে বলবে বার্ড ফ্লু দেখা দিয়েছে আপনার এলাকায়, সমস্তগুলোকে মেরে দিলাম। কিন্তু কর্পোরেট টপ লেভেলে যারা পাখি মানে ফার্ম করবে, পোলট্রি ফার্ম, তাদের হবে না বার্ড ফ্লু, তারাও সব বিধিবিধি মেনে চলবে। ওদের কাছে কোনো মিডিয়াও যাবে না, বলবে ওরা দারুণ তো হাইজিনিক ভাবে ওরা করছে, দারুণ মাংসটা আপনাকে তুলে দিচ্ছে, তাই এসব ছোটখাটো খামারের মাংস নেবেন না। পথে ঘাটে যারা মুরগি কেটে হাটে বাজারে তাদের মাংস খাবেন না, বার্ড ফ্লু হবে, বিপজ্জনক বার্ড ফ্লু। তাই আপনি এইসব বড় বড় কর্পোরেট, যেমন আরামবাগ চিকেন টিকেন তো আপনারা জানেন, এখান থেকে মাংস নিন, একদম দারুণ, এবং এরা স্যানিটাইজ মাংস দেবে আপনাকে, ফ্রেশ বাড়িতে দিয়ে যাবে, হোম ডেলিভারি। এতে করে আমাজনের মতো বড় বড় অনলাইন জায়ান্ট, তাদেরও ব্যবসাটা আরও নিশ্চিত হবে, আরও ভালো হবে। প্লাস যারা কর্পোরেট যারা এই মাংসে আসছে, ল্যাব মিট তো এর পরের লাইনে, সরাসরি ল্যাব মিট আসবে না। আমি স্ট্যাচু বইতে বিস্তারিত লিখেছি কি করে ল্যাব মিট আসবে। ইউরোপের কোনো কোনো দেশে হতে পারে ল্যাব মিট, কারণ সেখানে ইতিমধ্যে ওরা ফ্রোজেন মিট, কর্পোরেটের মাংস খায়, ওখানে হাঁস মুরগি কাটা আগেই বন্ধ হয়ে গেছে, জানেন নিশ্চয়ই। তো এগুলো আমাদের দেশে এবার চালু হবে আস্তে আস্তে বিজ্ঞানের নাম করে, অর্থাৎ ওয়ান হেলথ পলিসির নাম করে। বুচারি বলুন, এই যে মুরগি খাসি কেটে খাওয়া, জীবিকা নির্বাহ করা, তাদের জীবিকা যেমন বন্ধ হবে রোগ ছড়ানোর নাম করে, পাশাপাশি কর্পোরেটের যে ব্যবসা, মানে প্যাকেজড মিট মল থেকে বা অনলাইনে আপনারা বাড়িতে এসে দিয়ে যাবে, তো এই মাংসের ব্যবসাটা, আমরা তত সভ্য হচ্ছি না, সভ্য হলে তো এগুলোই হবে। তো ব্যবসাটাকে আরো নিশ্চিত করবার জন্য ওয়ান হেলথ পলিসি। কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে না, জন্তু জানোয়ারের স্বাস্থ্য ভালো হবে ওরা চাইছে, ওদের ট্রিটমেন্ট করবে ওরাও তো। প্লাস প্রাণী হত্যা খারাপ, এটাও আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই নয় কি? মহাপাপ, আমরা সভ্য মানুষ, তাই আমাদের ওটা পরের, প্রাণী হত্যাটা পরের। আপাতত একটুখানি বলবে আমরা মানবিকভাবে হত্যা করছি। আপনারা পথে ঘাটে যেসব মুরগি বা খাসিমা হত্যা করে বাজারে, দেখবেন ওরা অজ্ঞান করে না, ওরা সরাসরি হত্যা করে। এটা খুব অমানবিক, খুব কষ্টদায়ক। অবশ্যই যুক্তি কিন্তু আছে ওদিকে, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু ওটা নয়, মানবিকতার জন্য নয়। যদি মানবিক সত্যি সত্যি এরা হতো, তাহলে ভ্যাকসিন বুঝে দিয়ে মানুষের ভাবলীলা সাঙ্গ করতো, মানুষকে অসুস্থ করতো, মুনাফা বাড়াতো। দেখুন প্রাইভেট নার্সিংহোম হসপিটালের ইনকাম কত বেড়ে গেছে এই সাইড এফেক্টের ট্রিটমেন্টের কারণে। করতো না। তাহলে কি মানবিকতা ওরা তখনই কপচাবে যেখানে ওদের মুনাফাটা আছে, লাভটা আছে। তাহলে এই যে বলবে ওরা গরু ছাগল এইভাবে আপনি হত্যা করছেন, তো অমানবিক। আহারে, মনুসংহিতা আওড়ানো হতে পারে। হিন্দুত্ববাদীরা তো জানেন একটা উল্লেখযোগ্য অংশ তথাকথিত হিন্দুত্ববাদী আর কি, তারা আবার নিরামিষাশী, তারা আবার স্বাগত জানাবে। হ্যাঁ তাই তো, মনুসংহিতা এসব বলেছে, তাই তো, প্রাণী হত্যা মহাপাপ। তো এখনই প্রাণী হত্যা বন্ধ হবে না, কিন্তু বিভিন্ন আইন করে বন্ধ করবে ওরা, যাতে করে গরিব মানুষ তার মুরগি পুষতে না পারে। মুরগি বাড়িতে মুরগি রেখে সেটা দরকার হলো কেউ এলো, গেস্ট এলো, তাকে খাওয়ালো কেটে কুটে, সেটা করতে না পারে। কারণ ওই যে
হিউম্যান ওয়েতে হত্যা করতে হবে, অজ্ঞান করে। আমরা কর্পোরেটে কি করি ওরা দেখাবে, দেখবেন আগামীতে সব পরিষ্কার হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন যে কিভাবে স্টান করে অজ্ঞান করে প্রাণী হত্যা করা হয়, সেটা ওরা দেখাবে। কিন্তু সাধারণ কসাই বুচার তারা তো আর এইভাবে করতে পারে না, তারা তো সরাসরি কাটে। তখন আপনার মনে হবে তাই তো, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, যুক্তিসঙ্গত, মানবিক ব্যাপার এটা, ওটা তো অমানবিক, এটা তো মানবিক। কিন্তু আসল উদ্দেশ্য ওদের ব্যবসাটাকে শেষ করে দিয়ে এমন পলিসি নেওয়া, ওই এমন একটা পলিসি যেটা কর্পোরেটই করতে পারবে, সাধারণ এক মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে ওরকমভাবে প্রাণী হত্যা করা সম্ভব নয়। তাই ওরা একটা কায়দা করে দিল মানবিকতার নাম করে। আসল উদ্দেশ্য টোটাল ফুড কন্ট্রোল। তাই প্রকৃতি থেকে যখন আপনি যদি বিচ্ছিন্ন না হন, তাহলে কিন্তু কখনো কর্পোরেট মুনাফা হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যেমন ধরুন নিমের দাঁতন আমরা আগে ব্যবহার করতাম, এখনো আমরা গ্রামে গঞ্জে গেলে আমি নিয়ে আসি, সংগ্রহ করি, পেলে ব্যবহার করি। নিমের দাঁতন আপনি কি করলেন, নিমের ডাল ভাবলেন বা বাবুল বা বাবলা যাই হোক যেরকম আমরা, বা কেউ কেউ ছাই দিয়ে বা কেউ বাড়িতে বানিয়ে নিতেন নুন টুন দিয়ে, এগুলো এখনো অনেকে আমাদের সহযোদ্ধারা বানাতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ধরুন এটা হোমমেড যদি করেন দাঁতন বা মাজন, হোমমেড যদি করেন, বা যদি এই নিম গাছের ডাল দিয়ে কাটিয়ে দেন প্রকৃতি থেকে নেওয়া, তাহলে কি কোলগেটের ব্যবসা হবে, সেন্সোডাইনের ব্যবসাটা হবে? হবে না। এত এত টুথপেস্ট কর্পোরেট, এই যে টুথপেস্টগুলো, এটা কি কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ, ছোট ব্যবসাদার বানাতে পারে? বানাতে পারে না। ছোট ব্যবসাদার বড় যেটা মাজন বানাতে পারে, কজন কেনে সেসব? তাহলে পুরো মানে টুথপেস্ট বলুন, মাজন বলুন, পুরো ব্যবসাটা প্রকৃতি থেকে যখনই আমরা সরে এলাম, পুরো ব্যবসাটা কর্পোরেটের হাতে চলে গেল। এখন দেখুন, এই যে আমি ব্র্যান্ডগুলো বলছি, মারাত্মক টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে কিন্তু পেস্টে, খেয়াল করবেন। এটা নিয়ে হুও বলতে বাধ্য হয়েছিল, ভিন্ন ভিডিও দেখবেন, যেখান থেকে ক্যান্সার হতে পারে টুথপেস্টে ব্যবহৃত টাইটানিয়াম ডাইঅক্সাইড। শ্যাম্পুতেও থাকে, সাবানেও থাকে, সতর্ক থাকুন, জেনে বুঝে ব্যবহার করুন। তো যাই হোক, তো তাহলে পুরোটাই এখন বড় কর্পোরেটের হাতে গেছে। সেন্সোডাইন, কোলগেট কারা বানায়? সাধারণ স্বনিযুক্তির কোনো বেকার ছেলে ছোট কারখানা থেকে বানাচ্ছে না, স্বনিযুক্তি শেষ। আর একটা উদাহরণ দিই, আগে চিড়ে মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করতেন, তো চিড়ে মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করতেন, গ্রামে গঞ্জে আমরা তাই করেছি, খই মুড়ি চিড়ে বা যাই হোক কিছু, কেউ হয়তো বাড়িতে কিছু রুটি বানিয়ে নিলেন। এখন কি কেলগস মুসলি, ওরে বাপ রে বাপ। অর্থাৎ কি, যত আপনি হোমমেড খাবার থেকে সরে যাবেন, যত আপনি প্রকৃতি থেকে সরে যাবেন, আপনাকে সরিয়ে আনা হবে, তত কিন্তু কর্পোরেটের ব্যবসা মুনাফা বাড়বে, আপনার খাদ্যের উপরে কন্ট্রোল বাড়বে, আপনার স্বাস্থ্যের উপরে কন্ট্রোল বাড়বে। যেমন করে দেখবেন, জ্বর হলে কি আগে শিউলি পাতার রস ব্যবহার হতো, বা আরও অন্যান্য খাবার আমরা প্রকৃতি থেকেই সংগ্রহ, জড়িবুটি বলতাম, তাই তো, আরও অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু কি হলো, বা কালমেঘ কৃমি হলে এরকম ব্যবহার করা হতো, বা রক্তাল্পতার জন্য, হিমোগ্লোবিন কমের জন্য কুলেখাড়া প্রকৃতি থেকেই সংগ্রহ করা হতো। যেই আমরা প্রকৃতি থেকে সরে গেলাম, বিচ্ছিন্ন করা হলো, বা আমরা নিজেরাই সরে গেলাম, তখন কি হলো, সেগুলোর বাজার নিয়ে নিল কারা? ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মডার্ন মেডিসিন। এভাবেই প্রকৃতি থেকে যত আমরা সরে যাচ্ছি, কুলেখাড়া হয়ে গেল কুলেরন। কুলেরন আপনি খাচ্ছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির ড্রাগ, ওরাই বানাচ্ছে, কুলেখাড়া থেকেই বানাচ্ছে কুলেরন, প্রিজারভেটিভ দিয়ে রেখে দিচ্ছে যাতে বেশি দিন থাকে। অর্থাৎ এইভাবে ক্যাপিটালিজম, জায়নিস্ট ক্যাপিটালিজম এখন তো পিক ফর্মে আছে, আগে তো ছিল না জায়নিজম। তাই ছোটখাটো যে বিষয়গুলো, সেটা কিন্তু এখন বড় আকারে চলে যাবে। অর্থাৎ নিম দাঁতনের জায়গা যেমন টুথপেস্টটা নিয়েছে, তখন আমরা অতটা বুঝিনি, ঠিক আছে, খুব একটা ক্ষতি হয়নি। টাইটানিয়াম ডাইঅক্সাইডে অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু সেটা বুঝতেও পারেননি। কিন্তু সেটা আমরা অভ্যেস হয়ে গেছে বলে ব্যাপারটা আমরা প্রশ্নই করিনি। তো কিন্তু ওটারই এখন একটা বড় ফর্ম, একই জিনিস, এই ওয়ান হেলথ পলিসির মাধ্যমে কর্পোরেট মিট বা ল্যাব মিট, যেটা ল্যাবে তৈরি হচ্ছে, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। কীরকম, প্রকৃতি থেকে আপনি নিমের দাঁতন ব্যবহার করতেন, তার বদলে এখন কোলগেট বা সেন্সোডাইন এসব ব্যবহার করছেন।
প্রকৃতি থেকে আপনি হাঁস মুরগি পেতেন, জঙ্গলে থেকে আগে আমরা আমাদের প্রপিতামহরা পেয়েছেন, তখন বুঝতেই হতো না, জঙ্গলেই গাউডেল খাবার ছিল, পশু পাখির মাংস। যাই হোক, এখন আপনি যেটা পাচ্ছেন সেটা প্রকৃতি থেকেই লালন লালিত দেশি মুরগি হয়তো পাচ্ছেন, প্রকৃতি থেকে পাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি প্রকৃতি থেকে এই মাংসটা পেতে থাকেন তাহলে ওদের ব্যবসাটা চলবে না। ঠিক যেমন করে নিমের দাঁতন থেকে আপনাকে সরিয়ে নিয়ে গিয়েছে, বা আপনি নিজেও সরে গেছেন, বা সম্ভব ছিল না, উপায় নেই বলে সবসময় পান না, এটা তো সভ্যতার অবদান, স্বাভাবিক, পাবেন না বলে আপনি গ্রহণ করে নিয়েছেন ওদের দেওয়া লাইফস্টাইলটা। তেমন করেও একদিন মানুষ কিন্তু এই মাংসটা যখন ন্যায়ত্বের বাইরে চলে যাবে বিধিনিষেধের কারণে, তখন তারা কিন্তু শুধু ওই কর্পোরেটের যে মল আছে সেখান থেকেই বরফে রাখা মাংস, ফ্রোজেন মিট স্মার্টলি কিনে স্ট্যাটাস দেবে। এখন অনেকেই দিচ্ছে। আরও স্মার্ট যখন আপনি হবেন তখন আপনি ওই ল্যাব মিট খেতে খেতে ছবি দেবেন যে এই যে ল্যাব মিট খাচ্ছি, দারুণ সভ্য হয়ে গেলাম। এবং আপনার শরীরে বিষ ঢুকবে ল্যাব মিটের মাধ্যমে। আর আপনি যখনই ফ্রোজেন মিট খাচ্ছেন, সেটা তো প্রিজারভেটিভ দেওয়া থাকে, নাহলে সেটা মাংসটা টিকবে কত করে? আপনি যে মাংসটা আজকে কিনছেন সেটাকে আজকের মাংস, সুন্দর করে আপনাকে প্যাক করে দেওয়া হলো, ঠিক আছে, আপনি নিয়ে এলেন, সেটাকে আজকের মাংস, ওটা আজকে কাটা হয়েছে মুরগিটাকে, নিশ্চয়ই আজকে কাটা হয়নি। তো সেটাকে কি করে রাখতে হয় আপনারা জানেন না, কি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যত প্রকৃতি থেকে সরে যাব তত ওদের মুনাফাবাজিটা, খাদ্যের ওপরে ওদের কন্ট্রোল, স্বাস্থ্যের ওপরে ওদের কন্ট্রোল, জীবনযাপন, পোশাক আশাক সবকিছুর উপরে ওদের কন্ট্রোলটা মজবুত হবে, নিশ্চিত হবে। এটা এতদিন পর্যন্ত সেটা আমরা সব বুঝতে পারিনি, বা সেটা অতটা মারাত্মক ক্ষতি করেনি। কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থায় এসে যখন জীবন জীবিকার প্রশ্ন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু লোকে টের পাবে যে আমরা যখন মুরগিটা কাটতে পারবো না, খাসিটা কাটতে পারবো না, বা নিজের খাবার সংগ্রহ করতে পারবো না নিজে থেকে, তখন মানুষ কিন্তু, যারা এতদিন প্রশ্ন করেননি, তারাও হাড়ে হাড়ে টের পাবেন যে আমরা কি হারাতে চলেছি সভ্যতার নাম করে। কারণ উপায় নেই, ওরা যেটা শুরু করেছিল এক্সট্রিম পর্যায়ে ওরা যাবেই, কারণ টোটাল কন্ট্রোল ওদের নিতেই হবে, নইলে ওদের মুনাফা নিশ্চিত হবে না। ওরা জীবনযাত্রার সমস্ত ক্ষেত্রে ওদের প্রোডাক্টকে পুশ করবে। সাধারণ মানুষ যেগুলো প্রকৃতি থেকে পাবে, বা ছোটখাটো যারা নির্মাতা ব্যবসাদার, তাদেরকে শেষ করে দিয়ে ওরা ওদের প্রোডাক্টটাই শুধু গোটা বিশ্বে বা গোটা দেশে যেখানে ওদের ভাইরা আছে তাদের মাধ্যমে ওরা পুশ করবে এবং আমাদের গ্রহণ করতে বাধ্য করবে। এটাই ক্যাপিটালিজম। তার জন্য এরা বিভিন্ন আইন আনছে, ট্রিটি এগুলো নিয়ে আসছে। এবারে আসুন, এটা গেল ওয়ান হেলথ পলিসি। তাই বার্ড ফ্লু আগামীতে ধরে রাখুন নিশ্চিত। এবার যে আশঙ্কা, যেটা বারবার যদি সেটা বলছে না, কি আশঙ্কা? এবার গোটা পৃথিবীতে দেশগুলোকে তাদের সার্বভৌমত্ব, তাদের সংবিধানকে পদদলিত করে কি করবে? লকডাউন চাপাতে পারবে, বিধিনিষেধ চাপাতে পারবে, সোশ্যাল ডিস্টেন্সিং চাপাতে পারবে, মাস্ক পরতে বাধ্য করতে পারবে, ভ্যাকসিন নিতে বাধ্য করতে পারবে, অর্থাৎ ভ্যাকসিন ম্যান্ডেট আসবে। এরকম আশঙ্কা অনেকে করছেন, যদিও সেটা অস্বীকার করেছে যে না, কি বলছে, আমাদের তো রাষ্ট্ররা স্বাধীন, যে যার মতো তারা নিজের ইচ্ছে হলে করবে, আমরা বড়জোর সাবধান করতে পারি, ডিরেক্টিভ দিতে পারি। তাহলে ভাই লিগালি বাইন্ডিং কেন? এই প্রশ্নটা করুন, লিগালি বাইন্ডিং কেন? তাহলে যদি সদস্য দেশরা মানতেও পারে, নাও মানতে পারে, যদি ব্যাপারটা অপশনাল হয়, যদি ব্যাপারটা ভলান্টারি হয়, তাহলে লিগালি বাইন্ডিং ট্রিটি কেন হলো? তার মানে কি, না মানলে লিগাল স্টেপ নেওয়া যাবে বলেই লিগালি বাইন্ডিং? এই প্রশ্নগুলো করতে হবে। তাই ওরা বলবে না, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হবে না, ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না। কিন্তু লিগালি বাইন্ডিং যে শব্দটা আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকেই কিন্তু ভাবনার সূত্রপাত হচ্ছে। তাই যখন চেপে বসবে, তখন আমাদের যে সংবিধানের রক্ষা কবচ, যেখানে আমরা আর্টিকেল 14 বা ব্যবহার করি, বা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে, আমাদের কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমাদের
মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের আরটিআই আমাদের কাছে আছে, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। সেগুলো কি কার্যকরী থাকবে, না সেগুলোকে পদদলিত করে হুয়ের প্যান্ডেমিকের এমার্জেন্সি ইউজ, মানে সেই সময় ওই যে জরুরি অবস্থা জারি হলে আর ব্যক্তি স্বাধীনতা থাকে না, এই রকম ভাবে ফরম্যাটে কি আমাদেরকে জোর করে গুঁজে দেওয়া হবে? এই প্রশ্নটা আমি রাখছি, যাতে করে আপনারা সচেতন থাকেন। বলছি না সেটা হবে, সরি, বলছি না সেটা হবে, বলছি বলে সম্ভাবনা আছে। কারণ লিগালি বাইন্ডিং প্যান্ডেমিক ট্রিটি বলা হচ্ছে শব্দটা, লিগালি বাইন্ডিংটা খেয়াল করুন, অর্থাৎ রাষ্ট্রগুলোকে, মেম্বারশিপ রাষ্ট্রগুলোকে শুনতে হবে। তাই সংবিধান থাকা সত্ত্বেও যদি সেই সময়ে প্যান্ডেমিকের কারণে জরুরি অবস্থা জারি করা হয়, যে না যেহেতু প্যান্ডেমিক হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, তাই এই সময় যুদ্ধকালীন পরিস্থিতি, তাই জরুরি অবস্থা জারি করছি। আর জরুরি অবস্থা জারি যদি আমাদের জানেন, সংবিধানে জরুরি অবস্থা আছে, জানেন নিশ্চয়ই, জরুরি অবস্থার প্রভিশন আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা আছে। এবার স্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা শুধু একটা ক্লজ ঢুকিয়ে নিলেই হয়ে গেল। আর যিনি রয়েছেন আমাদের কেন্দ্রে, তিনি তো দালাল, 1 নম্বরের বড় দালাল, প্রধানমন্ত্রী। তো তিনি এ ধরনের ক্লজ করবেন, ঢোকাবেন না সংবিধানটা, যখন তখন ওরা সংশোধন করে নিতে পারে। সেটা কি আমরা বিশ্বাস করতে পারি? পারি না, করতেই পারে। শুধু তাই নয়, আরো বিপদ আছে। যেমন জরুরি অবস্থা জারি করে এই ভ্যাকসিন কর্মসূচি করতে পারে, কারণ ওরা এখন দিনে বুঝে গেছে অন্তত আমাদের দেশের মানুষ আর আগের মতো ভয় পাবে না। হ্যাঁ, আমেরিকার মতো আমরা সোচ্চার হইনি, ঠিক আছে, ইউরোপের মতো আমরা সোচ্চার হইনি, ঠিক আছে, কিন্তু ইউরোপের মানুষ তো প্যান্ডেমিক ট্রিটি কতটা মানবে আমার জানা আছে। ওরা বুঝিয়ে দেবে, ওরা কেউ ভৌ নেবে না, কারণ ওখানে লোক সংখ্যা অনেক বেশি, সচেতন। আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন সে সময়। কিন্তু আমাদের দেশে সেভাবে পথে না নামলেও আমরা গুটি কয়েক পথে নেমেছিলাম, কিন্তু মানুষ তো অন্তত এবার নিজেরা টের পাচ্ছে যে ভৌ নিলে কি হয়, নিজে থেকেই অনেকে উপলব্ধি করছেন। তো সেই ক্ষেত্রে কি আগের মতো করে মিডিয়া দিয়ে প্যানিক দেখানো যাবে? না, আমার মনে হয় না যাবে। মিডিয়া দিয়ে আগের মতো করে প্যানিক দেখানো যাবে না। তাহলে পথ কি? জরুরি অবস্থা, স্বাস্থ্যের নাম করে জরুরি অবস্থা জারি করা যেতে পারে। সেক্ষেত্রে আর্মি বা পুলিশই রাজপথের দখল নিতে পারে। আমি কিন্তু সম্ভাবনার কথা বলছি। উই শুড বি রেডি ফর এনি এভেনচুয়ালিটি, কারণ এটা প্যান্ডেমিক ট্রিটি এবং আমেরিকা বেরিয়ে গেছে, তাই আমেরিকা রক্ষা করতে আসবে না, দায় ঝেড়ে ফেলেছে। আমাদেরই যা ভাবতে হবে, বুঝতে হবে। এই একটা ওয়ে আউট ওরা করতে পারে, অর্থাৎ সংবিধান অক্ষত থাকলো, কিন্তু সংবিধানে জরুরি অবস্থার মধ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা আছে, জানেন, আইন শৃঙ্খলার কারণে জরুরি অবস্থার প্রভিশন আছে, জানেন, কিন্তু স্বাস্থ্যের কারণে জরুরি অবস্থার ব্যাপারটা নেই আলাদা করে। সেটা যদি ঢুকিয়ে দেওয়া গেল তা হয়ে গেল কেল্লা ফতে, একটা দিক। আর একটা দিক এটা এমন হতে পারে যে রাষ্ট্র করলো না, সরকার করলো না বাধ্যতামূলক, না ওটা একই থাকলো, সেটা এখন আগের বারে যেমন প্রচার হয়নি, এবারেও প্রচার হবে না। কিন্তু কিভাবে চাপ দেওয়া হলো? বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন যেমন করে আগের বারে দেওয়া হয়েছিল, প্লাস প্রাইভেট ফার্মে যারা চাকরি করেন, প্লাস যে ইউনিয়ন আছে, ধরুন এখন ইউনিয়ন ছাড়া কেউ নেই, রিক্সাওয়ালার ইউনিয়ন আছে, টোটো চালকদের ইউনিয়ন আছে, অটো চালকদের ইউনিয়ন আছে, শিক্ষকদের অমুক সংগঠন আছে, সবারই কোনো না কোনো সংগঠন বা ইউনিয়ন আছে। তাদেরকে চাপ দিয়ে কিন্তু এটা ওরা করাতে পারে, সংবিধানের দরকার না চেঞ্জ করেও করাতে পারে। টাটার সময় আমরা দেখেছি আমাদের এক সহযোদ্ধাকে কিভাবে নাগাল করা হয়েছিল। অর্থাৎ কোনো কোম্পানি তাদের নিজস্ব রেগুলেশনে যদি ভ্যাকসিনেশন মাস্ট করে দেয়, ম্যান্ডেট করে দেয়, তখন আপনি কি করবেন? তারা যদি বলে যে না আমার কোম্পানিতে এটা আপনাকে মানতে হবে, ইউ আর অন দ্য পেরোল, সংবিধানে কি আছে আমি জানি না, আমার সংস্থা এটা আমি করেছি, এটা রুল, ভ্যাকসিন ম্যান্ডেট করেছি, আমার প্রাইভেট ফার্মে আপনি আছেন, আপনাকে শুনতে হবে, আপনি কি করবেন তখন? এগুলো অনেক দিক আছে। অর্থাৎ তথাকথিতভাবে সরকারি সংবিধানের বাধ্যতামূলক
নয়, এটা থাকা সত্ত্বেও টাটা, রিলায়েন্স, যেসব বিভিন্ন কোম্পানি আছে ওরাও তো চায় ওয়ার্কফোর্স কমাতে, দরকার নেই তো এত লোক ওদের। তো ওরাও এই সুযোগগুলো, টাটা তো সেই সময় দেখিয়ে দিয়েছে, সবাইকে ভ্যাকসিন গুঁজে দিয়েছে, আমাদের এক সহযোদ্ধা বাদ দিয়ে। কি লড়াই তাকে লড়তে হয়েছে, তাকে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। নাম করেই বলছি সব্যসাচী সিনহা, সে একা লড়াই করেছে টাটার জামশেদপুরে। ভাবতে পারেন? তাহলে কর্পোরেটকে কাজে লাগাতে পারে ওরা, যেখানে কর্মচারীরা আছে তাদেরকে দিয়ে দিল, বুঝিয়ে দিল, আপনি কি করবেন? আপনি চাকরি করছেন, আর বাকিদের ভাতার ভয় দেখিয়ে ভাতা চলে যাবে, ভাতা বন্ধ হয়ে যাবে। এখন তো ভাতা রাত চলছে, লক্ষ্মীর ভাণ্ডার, অমুক ভাতা, অমুক শ্রী তমুক শ্রী। তাহলে ভ্যাকসিন গুঁজে দেওয়ার অনেক পথ ওদের কাছে আছে, কিন্তু ওরা করে নিয়েছে। তাই সচেতনতা বিস্তার অত্যন্ত জরুরি। তাই আপনি ভাবুন দেখি, মানে ওরা কতটা কিভাবে কন্ট্রোল করছে আমাদেরকে। একটা সাধারণ মানুষকে যদি বলে, ভয় দেখানো হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আপনি যদি এটা না নেন, কারণ আপনার মাধ্যমে অন্য লোকের মধ্যে ছড়াবে বার্ড ফ্লু বা বলুন বা ডেঙ্গু বা যে কোনো রোগ, যেটাকে ওরা মহামারী হিসেবে আনতে চলেছে বা আগামীতে আনবে, প্ল্যান করে রেখেছে, তো তখন সেই সাধারণ মানুষটি কি ফাইট করবে? ফাইট করবে? সে ঝামেলায় যাবে যে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে? বা ধরুন কোনো প্রাইভেট ফার্মে কর্মচারী, তা যদি চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যায়, যেটা আমেরিকায় হয়েছিল, আমেরিকাকে বিদায় জানিয়েছে। হ্যাঁ, জানেন আমেরিকায় বহু প্রাইভেট ফার্ম, বহু কর্পোরেট এসব করেছিল, অনেক কর্মচারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আমেরিকার মানুষ কি এমনি ভীতিবিরক্ত হয়ে গেছিল ফাউচির ওপরে? আমেরিকার অনেক পাইলট নিয়ে সেই সময় আমি ভিডিও করেছিলাম, প্রথম চ্যানেলে ছিল, সেই চ্যানেল তো উড়িয়ে দিল। তারা প্রতিবাদ করেছিল, তারা প্লেন চালাতে রাজি হয়নি, তারা বেরিয়ে এসেছিল, তারা ভ্যাকসিন নেয়নি আগে। হ্যাঁ, এসব করেছিল। আর আমেরিকা তো জানেন সবই প্রায় প্রাইভেটাইজড। আমাদের দেশেও কিন্তু প্রাইভেটাইজেশন কর্মসূচি চলছে, আপনারা জানেন। শিক্ষাকেও পিপিপি মডেলে নিয়ে যাবে, অর্থাৎ সরকারি সংস্থা বলতে আগামীতে কি থাকবে সে অর্থে, যখন ওরা প্যান্ডেমিকটা নিয়ে আসবে তখন সরকারি সংস্থা বলে কিছু থাকবে? সরকার তো হাত ঝেড়ে ফেলবে, সব কর্পোরেটকে বেঁচে দিচ্ছে। তাহলে আপনি সরকারি রক্ষা কবচ, সংবিধানের রক্ষা কবচটা দেখিয়ে যে আপনি বাঁচবেন তার উপায় আছে। আপনার চাকরিটা তো সরকারি নয়, বেসরকারি, তখন আপনি কি করবেন? তারা বলবে ওসব মানি না, আপনি ভ্যাকসিন নিয়ে নালে ছেড়ে দিচ্ছেন। কি করবেন? এখনো কিছুই দেখেননি। বহু আগেই আমি সাবধান করেছি, অ্যালার্ট করেছি। দেখুন, এইসব বিনোদন অনেক হলো, সেলিব্রিটিদের ভক্ত অনেক হলেন, অনেক বাড়ি গাড়ি ফ্ল্যাট করলেন, অনেক ইএমআই করলেন, অনেক রিল দেখলেন। এবার অন্তত একটু ভাবুন। কিন্তু আমরা আমেরিকার মতো, ইউরোপের মতো প্রতিরোধ করে তুলতে পারলাম না, কতিপয় আমরা কিছু মানুষ বাদ দিয়ে। তাই আমাদের প্যান্ডেমিক ট্রিটির মধ্যে পড়তে হবে। প্রার্থনা করুন যেন সংবিধানে এরকম কোনো কিছু না করা হয়। কিন্তু কর্পোরেটের মাধ্যমে চাপ যে গতবারেও দেওয়া হয়েছে, এবারে প্যান্ডেমিক টিটিটা হয়ে গেলে চাপটা যে আরো বাড়বে, সে ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আমার তো সন্দেহ নেই। বলছে না আমরা বাধ্য করব না। It depends on the state, particular state, what to obey, how much to obey, how to execute, how much to execute, আমরা কিছু বলবো না। ভাই বেশ একটা উদাহরণ দিই। করোনার সময় যখন লকডাউন হলো, যখন ভয় দেখানো হলো, আইসোলেট করে দেওয়া হলো, দোকানপাট বন্ধ করে দেওয়া হলো, স্কুল বন্ধ করে দেওয়া হলো, শিক্ষকেরা তখন স্টে হোম স্টে সেফ করছিলেন। এবার বুঝতে পারছেন তো, স্টে হোম স্টে সেফ, এইটাই হলো কারণ। তখন আপনারা ভাবতেই চাননি, তখন কম গালাগালি এই অধমকে দিয়েছেন। মার্জনা করবেন, সব শিক্ষক দেননি, কিছু শিক্ষক প্রথম থেকে উপলব্ধি করেছেন, তারা হাতে গোনা কিছু শিক্ষক, তারা এখনো আমার সঙ্গে আছেন, তাদের আমি শ্রদ্ধা করি। কিন্তু সিংহভাগই তখন, আপনি কি ডাক্তার?
আপনি কি বিজ্ঞানী, আপনি কি অমুক, আপনি কি তমুক, এই বলে গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, পোস্টে এসে তারা শিক্ষক, তারা এখন টের পাচ্ছেন। মার্জনা করবেন, একদিন আমাদের ভুগতেই হয়, উপলব্ধি না করলে ভুগতেই হয়। তাই শকের মতো আপনারা পেলেন, ইটস লাইক এ শক, বোল্ড ফ্রম দ্য ব্লু। আমার বিশ্বাস ব্যতিক্রমী মননের শিক্ষকেরা ভাবছেন, ভাববেন আগামীতে শুধু মাইনে, বাড়ি, স্ত্রী পুত্র পরিবার, তুমি আর আমি আর আমাদের সন্তান ছাড়াও যে একজন শিক্ষক মহাশয়ের বা একজন দায়িত্বশীল নাগরিকের অনেক কিছু করার আছে সমাজের জন্য, সেটা অন্তত ভাববেন। এইটুকু কামনা করি আর কি। যাই হোক, তাহলে সেই সময় প্যান্ডেমিক ছিল না, ছিল কি 2020-তে ছিল, যখন মার্চে লকডাউন হলো, ছিল না। তা সত্ত্বেও হুয়ের নির্দেশে গোটা বিশ্বে যা ঘটলো, আমাদের দেশে যা ঘটলো, প্যান্ডেমিক ছাড়াই ঘটলো, এরপরেও কি আমাদের বিশ্বাস করতে হবে যে প্যান্ডেমিক ছাড়া যা করে দেখালো হু এবং আমাদের দেশ তথা গোটা বিশ্ব, প্যান্ডেমিক হয়ে গেলে কি করতে পারে সেটা তো আমাদের ভেবে নিতে হবে না? We have seen what they can do without any treaty. Now they have a weapon, they have got a weapon, pandemic treaty. Now they are going to wield it. And that's why we should be prepared, we should be alert, we should be aware. তাই এখন ঘুমের সময় নয়, অনেক কাজ বাকি, আবার নতুন করে আবার আমাকে ভাবতে হবে, প্রচারে আবার যেতে হবে। প্রচারে তো আমি যাই, আপনারা জানেন, গ্রামে গঞ্জে। সহযোদ্ধাদের বলবো সচেতন করুন, বিপদ আসছে। মানসিক প্রস্তুতি, ভয় দেখাচ্ছি না, মানসিক প্রস্তুতি অন্তত যাতে আমরা লড়াই করতে পারি। আর এই যারা ভ্যাকসিন বুঝতে আসবে, যখন ওরা করবে, ওরা হুকে দিয়ে করাবে, তখন তারাই কিন্তু আমাদের আশাকর্মী হবেন, স্বাস্থ্যকর্মী হবেন। তাদেরকে এখন থেকে বোঝান। আমার সঙ্গে বহু পুলিশ কর্মীর যোগাযোগ আছেন, তারা বিভিন্ন পদে আছেন, তারাও রিয়েলাইজ করেছেন বিভিন্ন এলাকায়, সব এলাকায় না হলেও বিভিন্ন এলাকায় পুলিশের কাছ থেকে যে কোনো জোর জবরদস্তি হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। সেটা যারা যেসব ক্ষেত্রে তারা আছেন তাদের কথা বলতে পারি, কিন্তু বাকিদের কথা বলতে পারি না। চেষ্টা করছি সংযোগ বাড়ানোর জন্য, আপনারাও চেষ্টা করুন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, পুলিশ কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতে, কারণ তারাও তো নাগরিক, তারাও তো আমাদের মানুষ, তাদেরও জানার অধিকার আছে, কারণ তারাও তো শিকার হবেন। টপমোস্ট লেভেল ছাড়া, টপমোস্ট লেভেলের রাজনৈতিক নেতা, সেলিব্রিটি ছাড়া সব মানুষই কিন্তু শিকার। এবং আর এই দালালদের কিছু ওরা রাখে, টপ ডক্টর দালাল, ডাক্তারদের দালাল, টপেরদের, তাদেরকে ইউজ করার জন্য রাখে, মগজ ধোলাইয়ের জন্য রাখে। সেলিব্রিটি দিয়ে আমাদের মগজ ধোলাই করে। এইচপিভি ভ্যাকসিন কত ভালো, সেলিব্রিটিকে দিয়ে বলানো হচ্ছে। আর একটা সাবধান বলি, আমাদের কেন্দ্রীয় সরকার এখনো দোনমনে করছে সার্ভাইকাল ভ্যাকসিন স্কুলে দেওয়ার ব্যাপারে, তার উপরে কিন্তু চাপ আছে, এখনো সরকারের উপর চাপ সৃষ্টি করছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং ইতিমধ্যে হাজার হাজার ডাক্তারকে ওরা ট্রেনিং দিচ্ছে, যাতে করে তারা যে কোনো রোগী তাদের কাছে গেলেই ভ্যাকসিন বুঝে দেয়, এবং তাদের বাড়িতে মেয়ে আছে কিনা খোঁজ খবর নিয়ে মগজ ধোলাই করে ভ্যাকসিন বুঝে দেওয়ার কার্যক্রম কিন্তু এখন ডাক্তারদের হাতে দেওয়া হয়েছে। এ নিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, সাবধান। এই বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা এনজিও তারা কি করছে, এইসব ডাক্তারদের ট্রেনিং দিচ্ছে, যে সরকার তো এখনো দিচ্ছে না, অত ভ্যাকসিন তৈরি হয়ে পড়ে আছে, এইচপিভি ভ্যাকসিন। আপনারা ওই যে এজেন্ট, ফার্মাসিউটিক্যাল কোম্পানির এজেন্ট, সরাসরি এজেন্ট হলো ডাক্তার, দালাল, ব্যতিক্রম মার্জনীয়। এদেরকে দিয়ে এবার ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করছে, কারণ জাতীয় টিকাকরণ কর্মসূচিতে এলেও ওটা এখনো আমাদের স্কুলে, স্বাস্থ্য সেন্টারে দেওয়া হচ্ছে না। দেবে, আগামীতে দেবে, যে চাপ তো দেওয়া হচ্ছে যতদূর আমি জানি। তাই ডাক্তারদেরকে এখন কাজে লাগানো হচ্ছে। তাই আপনার কোনো প্রিয়জন যদি কোনো নারী হয়, ওই যে কিশোরী, এই 9 থেকে
বা 8-9 থেকে 26 বছর পর্যন্ত ওরা এখন টার্গেট রেখেছে। অ্যালার্ট করুন, অ্যালার্ট করুন। ডাক্তারদের এসব পরামর্শকে বিনা প্রশ্নে গ্রহণ না করে সার্চ করুন এইচপিভি ভ্যাকসিনের ফলে কি হয়েছিল, বিল গেটস কি কাণ্ড ঘটিয়েছিলেন আমাদের দেশেই ট্রায়াল করতে গিয়ে, তেলেঙ্গানায়, গুজরাটে। খোঁজগুলো করুন, এগুলো নিয়ে আমার বহু ভিডিও আছে, তথ্য আছে, লিঙ্ক আছে, চাইলে দিয়ে দেব। লড়াই চেতনায় হয়, এর অস্ত্র নিয়ে লড়াই নয়, এটা চেতনার লড়াই, বিস্তারের লড়াই। যত ছড়াবেন তত নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। একা একা সুরক্ষিত থাকা যায় না, এটা তো টের পাচ্ছেন। ঐক্য চাই, সংখ্যা বাড়াতে হবে। পরিশেষে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের আরো একটি সুসংবাদ দিই। আগামী 4 মাসের মধ্যে আমাদের বহু সহযোদ্ধা এবং আমার পরিচিত বাবা মা হতে চলেছেন, যারা সন্তান আনবেন পৃথিবীতে এবং সন্তানকে একটিও ভ্যাকসিন ভৌ দেবেন না, এই প্রতিজ্ঞা রেখে, এই লক্ষ্য রেখে প্রাকৃতিক পন্থায় তারা নবজাতকের জন্ম দিতে চলেছেন। তাদের কথা আমি পরে আবার জানাবো। তাদের সাফল্য কামনা করি। তাদের এই লড়াইকে অমৃতের পুত্রকন্যা প্রকৃত অর্থে প্রাকৃতিক পন্থায় লালন পালন করার যে সাহসিকতা, উদ্যোগ তারা নিয়েছেন, তাদেরকে আরও একবার সাবাস কুর্নিশ জানাই। ইতিমধ্যেই বেশ কিছু সহযোদ্ধা তাদের এবং পিতা মাতার কথা আপনারা জানেন। আমি ফেসবুকে তাদের সন্তানদের ছবিও দিয়েছি, নবজাতকদের ছবি, বা আমার ভিডিও করেছি অনেক ক্ষেত্রে, আপনারা জানেন। সেই তালিকায় আরও সংযোজন ঘটতে চলেছে। আসুন তাদেরকে আমরা শুভকামনা জানাই। লড়াইটা যে আগামীতে আরো কঠিন হবে সেটা আমি বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন এই টিটি আসার ফলে। কিন্তু লড়াই তো আমাদের থামালে চলবে না। আমরা তো ইতিমধ্যেই প্রভুদের নেক নজরে পড়েই গেছি। আচ্ছা, গেল। আর একটা বিষয় বলি, এই যে ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, যদি কাউকে, যদিও সরকারিভাবে দেওয়া হচ্ছে না, কিন্তু যদিও কেউ জানতে চান, আরো বিশদ জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, বা বাড়িতে কেউ যদি দিতে চায় জোর করে, প্রিয়জনরা, জানেন তো, প্রিয়জনের একটা বড় ভালোবাসা, ভালোবাসার বিষম বস্তু, জানেন তো। এই ভালোবাসার কারণে এই করোনাকালে অনেক প্রিয়জন অন্য প্রিয়জনকে গুঁজে দিয়েছে। হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেল। ওরে বাবা, করোনা, সর্বনাশ, করোনা, ওরে বাবা, তোমার করোনা হয়ে গেলে আমি কি করে বাঁচবো গো, নিয়ে নাও 2 ডোজ আগে। হ্যাঁ, তো সেরকম ভাবেও যদি প্রিয়জনদের কোনো চাপ থাকে, অথচ আপনি নিতে চাইছেন না আপনার সন্তানকে, বা সেরকম ক্ষেত্রে আমার সঙ্গে অবশ্যই জানাবেন, যোগাযোগ করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আর ডেঙ্গু ভ্যাকসিন তো আসছেই 2026-এ। তবে ডেঙ্গুকে ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক ওরা করবে না, আমেরিকা তো বাদই গেল। ডেঙ্গু এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় কিন্তু প্যান্ডেমিক আকারে ওরা ইতিমধ্যেই ডিক্লেয়ার করে দিয়েছে। 400 কোটি মানুষ ডেঙ্গুর খপ্পরে পড়ে বলে ওরা জানিয়ে দিয়েছে। তাই ডেঙ্গু ভ্যাকসিনও আসছে। এবং ডেঙ্গু ভ্যাকসিন কতটা ভয়ানক এবং কি হতে পারে, ফিলিপাইন্সে ঘটনা ঘটেছে, এ নিয়ে আমার ভিন্ন আলোচনা আছে, এখানে করছি না, বিভিন্ন ভিডিওতে বলেছি। সতর্ক থাকুন। আর পরিশেষে আবার বলে যাই, যে কোনো ভ্যাকসিন যা আপনি নিতে চাইছেন না, আপনার সন্তানকে দিতে চাইছেন না, আগামীতে ডেঙ্গুই হোক বা বর্তমানে যেসব চাইল্ডহুড ভ্যাকসিন রয়েছে, যদি আপনাকে কেউ জোর করে, অধর্মের সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা ফোন করতে চাইলে আগে মেসেজ করে নেবেন, আচমকা ফোন করবেন না। আপনার ইচ্ছে নেই অথচ আপনার সন্তানকে গুঁজতে চাইছে বা জোর করছে, বিভিন্ন রকম ভাবে আপনাকে থ্রেট করছে, আমাকে জানাবেন, বাকিটা আমি বুঝে নেব। আমার সেইটুকু আত্মবিশ্বাস আছে, আমি বুঝে নেব। দরকার হলে আমি সশরীরে যাব, ছুটে যাব, যদি ফোনে কাজ না হয়। তবে হ্যাঁ, যারা আমার ব্যক্তিগতভাবে পরিচিত, বইমেলায় আলাপ হয়েছে,
বা আমার বইয়ের পাঠক কুরিয়ারে তার আগে থেকে মানে বই নিয়েছেন, বা আমার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে যোগাযোগ আছেন, বা সহযোদ্ধা যারা কোনো সভার আয়োজন করেছেন, সেটা মাঠে হোক ঘরে হোক, যারা আমার ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে পরিচিত বা মেসেজে কথা হয়, যোগাযোগ আছে, যাদেরকে আমি চিনি, তাদের ক্ষেত্রেই অবশ্যই এই ব্যাপারগুলো সম্ভব আমার পক্ষে। কিন্তু বারবার বলেছি, অচেনা মানুষ যিনি ফার্মা কোম্পানির দালাল কিনা আমি তো জানি না, সম্ভব নয়। শত্রু যে হারে বাড়ছে, যদিও পরোয়া করি না, তবুও অনাবশ্যক সময়ে কালক্ষেপ থেকে তো আমাকে বাঁচতে হবে। অনাবশ্যক সময় কেন আমি দেব কেন, যদি কোনো অন্য অভিসন্ধি দিয়ে কেউ সব মেসেজ করতে থাকে বা কল করতে থাকে? অভিজ্ঞতা তো কম হয়নি। তাই অপরিচিতদের ক্ষেত্রে যারা একবারে প্রথম মেসেজ করছেন, বা বইমেলায় দেখা হয়নি, সবাই দেখা হয়নি, কোথাও দেখা হয়নি, তাদের ক্ষেত্রে আগে থেকে যদি আলাপ না থাকে বা ভিত্তি তৈরি না হয়, তাহলে কিন্তু আচমকা এরকম করবেন না মেসেজ যে আমি সঙ্গে সঙ্গে আপনাকে সাজেস্ট করব বা গাইড করতে যাব, বলতে যাব, সেটা আশা করবেন না। সঙ্গত কারণেই সেটা আমি এটা শুরু করেছি। আগে অবশ্যই পরিচিত হন, যোগাযোগ করুন, যোগাযোগ রাখুন, সচেতন হন, সচেতনতা ছড়ান। শুধু নিজেরটা বুঝে গেলেন যে না আমার ক্ষতি হবে, তাই আপনি হঠাৎ করে মেসেজ করলেন, বাকি সময় চুপচাপ, আপনাকে পাওয়াই যায় না, কোথাও নেই, অনলাইনে নেই, অফলাইনে নেই, আলাপ নেই, কিছু নেই। যেই আপনার ওপর চাপ এলো, সঙ্গে সঙ্গে আপনি সক্রিয় হয়ে উঠলেন, আমার মতো অধমের বা আমার সহযোদ্ধাদের সাহায্য চাইলেন। সেটা কিন্তু ঠিক নয়। নিজে একা বাঁচা যায় না, তাই এটা স্বার্থপরতা, উচিত নয় সেটা। আজ এই পর্যন্তই। প্রশ্ন করুন, সঙ্গে থাকুন। বিজ্ঞানকে বিনা প্রশ্নে গ্রহণ করবেন না। বিজ্ঞান মানেই প্রশ্ন করা, প্রশ্ন ছাড়া কোনো বিজ্ঞান হয় না। তাই হুয়ের বিজ্ঞান হোক, ভূবিজ্ঞান হোক আর ভূবিজ্ঞানী হোক, ডোন্ট টেক lying down. Ask questions. শুভরাত্রি।